শব্দগুলো ফেলে দিয়ে সে চোখ বুজে নিল। দৃষ্টিও নীরবে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে সাইফ গভীর ঘুমে তলিয়ে গেল। এমন শান্ত, এমন ভারী যে মনে হচ্ছিল বহু বছরের ক্লান্তি আজ এসে আশ্রয় পেয়েছে। তবে দৃষ্টির চোখে ঘুম নেই। হাতের ছোঁয়ায় সাইফের চুলে মৃদু বুলিয়ে যাচ্ছে, অন্য হাত ধীর ছন্দে বুলিয়ে দিচ্ছে তার পিঠে। অজান্তেই কোনো লুকানো মায়া ঢেলে দিচ্ছে সে। বহুদিন পর বুকের ভেতর হালকা উষ্ণতার ঢেউ উঠেছে। ঠোঁটের কোণে ফুটে আছে এক গোপন হাসি। মুখের ফ্যাকাশে রং উবে গিয়ে ভোরের প্রথম আলোয় ধোয়া সতেজতা ছড়িয়ে পড়েছে। তবুও সুখের এই ভেলায় এক অদ্ভুত চিন্তা তার মাথায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখেছিল কেউ বাড়ির পেছন দিকে যাচ্ছে। তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সন্দেহের কাঁটা খোঁচাচ্ছে মগজে। এত রাতের আধারে সেখানে যাবে কে, আর কেনই বা যাবে? ভোরের আবছা আলো তখনও দিগন্তে উকি দেয়নি। দৃষ্টির ঘুম ভেঙে গেল অনির্দিষ্ট এক টানে। চারপাশে আধো অন্ধকার, তবু দূরের কোনো মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়ছে আজানের মর্মভেদী ধ্বনি। সেই সুর কর্ণ ছুতেই তার পাপড়ি আলগোছে খুলে গেল। রাতে কখন ঘুম এসেছে মনে নেই, আর তবে চোখের কণিকায় জমে থাকা লবণাক্ত জ্বালা প্রমাণ দিচ্ছে বেশিক্ষণ ঘুম হয়নি। ধীরে ধীরে শরীর নাড়াতেই টের পেল কারো ধীর বাহু তাকে শিকলবন্ধির মতো বেঁধে রেখেছে। অন্ধকারের আধারে স্পষ্ট মুখাবয়ব ধরা না পড়লেও ওই পরিচিত উষ্ণতার মানুষটিকে চেনার জন্য দৃষ্টির হৃদয়কে কোনো প্রমাণের প্রয়োজন নেই। আলতো আঙ্গুলে সাইফের বাঁধন আলগা করল সে। উঠে দাঁড়িয়ে শীতল মেঝেতে পায়ের স্পর্শ রেখে চলে গেল ওয়াশরুমে। ঠান্ডা পানির ধারা মুখে পড়তেই সতেজ হলো চোখের ক্লান্তি। পবিত্র অজু শেষে যায় নামাজ হাতে তুলে নিয়ে নতস্বরে বসে পড়ল প্রার্থনার আসনে। দীর্ঘ প্রহর জুড়ে শেষ করল নামাজের প্রতিটি রাকাত। মাঝের বহুদিন অবহেলা ছিল, তাই আজকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিয়েছে সে। অবশেষে হাত তুলে ধরল মোনাজাতের জন্য। তার কণ্ঠে কান্নার গুঞ্জনে ভেঙে গেল সাইফের ঘুম। প্রভাতের আলো তখন জানালার ফাঁক দিয়ে কুসুমিত হয়ে ঢুকছে ঘরে। সাইফের কর্ণগহ্বরে এসে বাজল দুটি বাক্য। আল্লাহ, আপনি তাকে দুনিয়ার সমস্ত সুখ দান করুন। জীবনের অন্তিম প্রহর পর্যন্ত যেন তার ঠোঁটের হাসি অবলীন থাকে। এরপরও কিছু বলেছিল দৃষ্টি, কিন্তু ঘুমের আধছায়ায় সেই শব্দগুলোকে অস্পষ্ট শুনল সাইফ। দৃষ্টি উঠে দাঁড়াতেই সাইফ পলক না ফেলেই পুনরায় ঘুমের ভানে শুয়ে পড়ল। জায়নামাজ গুটিয়ে রেখে ধীর পদক্ষেপে সাইফের দিকে এগিয়ে এলো দৃষ্টি। খাটের পাশে বসতেই তার নজর আটকে গেল সাইফের মুখশ্রীতে। নিদ্রিত মানুষের এমন শান্ত অবয়ব মনে হচ্ছে অপরূপ কোনো শিল্পীর নিপুণ আঁচড়। কি অদ্ভুত নিষ্পাপ লাগছে তাকে। চোখ মুখের প্রতিটি রেখায় ছড়িয়ে আছে কোমল স্নিগ্ধতার টান, যা অনিচ্ছা সত্ত্বেও মনকে টেনে নেয়। এটা কি সবার চোখেই এমন ধরা দেয়, নাকি কেবল দৃষ্টির মনে কেবল একান্ত মায়ার মরীচিকা? চিন্তার ঢেউ থেমে গেল হঠাৎ যখন চোখ থামল সাইফের কপালে। স্নেহমাখা আঙ্গুলে স্পর্শ করলো ব্যান্ডেজের উপর। মৃদু কণ্ঠে ফোটালো অনুতাপ। আমি কতটা খারাপ তাই না? কিন্তু সত্যি বলছি, ইচ্ছে করে আঘাত করিনি আমি। কথা শেষ হওয়ার আগেই সাইফ হঠাৎ তার হাত আষ্টে পৃষ্ঠে ধরে ফেলল। সে হাত টেনে নিল নিজের গালের কাছে, শুয়ে পড়ল তার উষ্ণতার উপর। আধো ঘুমে আবৃত কণ্ঠে ফিসফিস করে জানালো, জানি আমি। দৃষ্টি চমকালো। লোকটা জেগে উঠল কবে। ধরা পড়া চোখের মতো অপ্রস্তুত দৃষ্টি, অস্থির চাহনি এদিক ওদিক ছুটতে লাগলো। সাইফ এবার পিট পিট করে তাকালো তার দিকে। সে চোখের চাহনি বর্ষার ফলার মতো ভেদ করলো দৃষ্টির অন্তঃস্থলে। এইভাবে নজর দেওয়ার কিছু নেই, আমি আপনারই। লুকিয়ে লুকিয়ে না দেখে সামনে বসে দেখতে পারেন। দৃষ্টি ভেতরে ভেতরে দম ফেলে উঠল। উফ, লোকটা ভীষণ নির্লজ্জ। কখন কি বলতে হয় সেটার কোনো বোধ নেই। কি তার এতটা লজ্জা না দিলেও চলতো? গলায় খুসখুসে ভঙ্গি এনে আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে ডাকতে এসেছি। আজান হয়েছে অনেকক্ষণ হলো, নামাজ পড়বেন না? কথা শেষ করেই নিজের হাত টেনে নিতে চেষ্টা করলো, কিন্তু সাইফের শক্ত মুঠো তাকে ছাড়ল না।
ছাড়ুন। ছাড়বো না। বলে এক ঝটকা টান মেরে টেনে নিল তাকে। দৃষ্টি মুখ থুবড়ে গিয়ে পড়ল সাইফের প্রশস্ত বুকে। তার পরনে শুভ্র হিজাব এখনো খোলা হয়নি। সেই সাদা আবরণে ফ্রেমবন্দি গোলগাল মুখমণ্ডলটি আলো ছড়িয়ে উঠল সকালের প্রথম কিরণের মতো। আপনার কাজ কিছুটা বেশি স্নিগ্ধ লাগছে শোনা বউ। মুহূর্তে রং ঢেলে দিল বাক্যটি। দৃষ্টির ফর্সা গাল রক্তিম আভায় রঙিন হয়ে উঠল। লজ্জা আচমকায় গোপন প্রাচীর ভেদ করে উকি দিল। সাইফের চোখে এই দৃশ্য নতুন, কারণ এতদিন সে পেয়েছে এক নির্লিপ্ত অনুভূতিহীন দৃষ্টি। ভ্রু খানিক কুঁচকে উঠল সাইফের। তাতে দৃষ্টির রূপ আরো দীপ্ত হলো। বিস্ময়ের স্বরে সে বলল, আহা, লজ্জা বলে আপনাকে এত অপূর্ব লাগে? জানতামই না। মনে হচ্ছে গালের দুপাশে 3 টকটকে টমেটো রেখে দিয়েছে কেউ। দৃষ্টি সাইফের বুকে এক ধাক্কা দিয়ে উঠে বসলো। দেরি হয়ে যাচ্ছে, আগে নামাজ পড়ে নিন। বলেই পেছন ফিরে হেঁটে চলে গেল। সাইফ তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা চুলকে হেসে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দৃষ্টি এসে থামলো বারান্দার ধূসর প্রান্তে। সকালের নির্মল হাওয়ায় বুক ভরে টেনে নিল একগাল শ্বাস। প্রতিটি নিঃশ্বাসে স্নিগ্ধতার তরঙ্গ গলে মিশে যাচ্ছে রক্তে। এই সময়টুকু দৃষ্টির কাছে অপার্থিব। মন চায় সূর্যের কাঁটা থেমে যাক এই প্রহরে। সারা দিনটা জমে থাকুক ঠিক এমন আলোর কোমলতায়। চোখ ছড়িয়ে দিল চারপাশে। বছর কয়েকের ব্যবধানে আঙিনার গাছপালারা বেড়ে উঠেছে বিশাল দেহে। নীরবে গিলে নিয়েছে পুরনো চেনা দৃশ্যগুলো। বাড়ির পেছনের ফাঁকা জায়গাটা এখন গাঢ় সবুজে ঢেকে একেবারে জঙ্গলের রূপ নিয়েছে, যেখানে মানুষের পদচিহ্ন নেই বললেই চলে। অথচ একসময় এখানে ছিল প্রাণবন্ত হাসি, ছুটোছুটি জীবনের স্বতঃস্ফূর্ততা। হঠাৎ মস্তিষ্কে আঘাত করল গত রাতের স্মৃতি। এই জায়গাটির চারপাশে উঁচু বাউন্ডারি দেয়া। বাইরের কেউ ইচ্ছে করলেও ভেতরে প্রবেশ অসম্ভব। তবুও রাতের আধারে কে গিয়েছিল সেখানে? দৃষ্টি কি ভুল দেখেছে? কিন্তু সে তো চাক্ষুষ মানুষ। এত বড় ভুল হওয়া সম্ভব নয় সহজে। স্পষ্ট মনে আছে কাল রাতে কেউ দ্রুত যাচ্ছিল সেই দিকে। মুখে কোনো শব্দ না করে একরাশ ভাবনা নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে ফিরে এলো কক্ষে। সাইফ নামাজ শেষ করে উপর হয়ে শুয়ে পড়েছে। এই মুহূর্তে তার ভীষণ ঘুম প্রয়োজন, তাই কোনো হিসেব না করেই নিজেকে সঁপে দিয়েছে খাটে। দৃষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে বাস্কেট টেনে দিল তার গায়ের উপর, এরপর বেরিয়ে গেল রুম থেকে। শুকনো পাতার উপর পা পড়তে মর্মর শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। প্রভাতের বুক চিরে ওঠা সেই শব্দে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। দৃষ্টি ধীর মেপে রাখা পায়ে এগোতে লাগলো বাড়ির পেছনে নির্জন প্রান্তের দিকে। বিশাল বাউন্ডারির ভেতর বন্দি এই বাড়িটা, এক বিস্তৃত মাঠের মতন, যার এই দিকটায় গাছের ছায়া আর সবুজের ঘনত্ব একটু বেশি। এখানে একসময় একটি চিলে কোঠা সহ পাকা ঘর ছিল, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত আগুনে তা ভস্মে পরিণত হয়। সেই দিন থেকে এই দিকে মানুষের পদচারণা কমে আসে। বাড়ির অন্য দিকগুলি যত্নে পরিচ্ছন্ন হলেও এখানে তেমন কেউ আসে না। দৃষ্টি চারপাশ ঘুরে দেখতে লাগলো। উঁচু গাছের ফাঁক দিয়ে ভোরের আলো মৃদুমন্দভাবে ঢুকছে। ঠিক তখনই পায়ের কাছে চোখে পড়ল আধ খাওয়া এক সিগারেটের টুকরো। নিচ হয়ে তা কুড়িয়ে নিল হাতে। আঙ্গুলের ফাঁকে ধরে নাকের কাছে নিয়ে একবার শ্বাস নিল গভীরভাবে। তীব্র তামাকের গন্ধ এখনো জীবন্ত, মানে খুব অল্প সময় আগেই কেউ এখানে ছিল এবং এইটুকু ফেলে গেছে চিহ্ন হিসেবে। হঠাৎ পেছন থেকে আসা ডাকের ধাক্কায় থেমে গেল দৃষ্টি। ঘাড় ফেরানোর আগে আঁচলের প্রান্ত দিয়ে মুখটা ঢেকে নিল দ্রুত। তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক পরিচিত পুরুষ। বাড়ির পাহারাদার হয়তো, চেহারাই নতুনত্ব। মনে পড়ল না আগে কখনো দেখেছে। হয়তো তারা চলে যাওয়ার পরই এখানে দায়িত্বে এসেছে। দৃষ্টি ব্রু কুচকালো। চেনেন আমাকে? দৃষ্টি আর কোনো জেরা করল না। আঙ্গুলের ফাঁকে ধরা আধ খাওয়া সিগারেটের টুকরো নিপুণ ভঙ্গিতে ছুঁড়ে ফেললো এক পাশে। পাহারাদারের চোখও সেদিকে গড়িয়ে গেল। নিচ থেকেই বলে উঠল। দৃষ্টি তার দিকে একবার সরু তীক্ষ্ণ
দৃষ্টিতে তাকালো, ঠান্ডা স্বরে উত্তর দিল। না, কিছু লাগবে না, এমনি দেখতে এলাম। কথা শেষ করেই সে সোজা পায়ে বাড়ির দিকে হাঁটা ধরল। দরজার কাছে আসতেই নজরে পড়ল আরও কয়েকজন লোক, হয়তো অন্য পাহারাদার বা কাজের মানুষ। এক মুহূর্ত তাদের দিকে নজর বুলিয়ে নিয়ে ভেতরে ঢুকে গেল। শেষ বাড়ি প্রথম দেখায় চোখে লাগে তার বিস্তার, জং ধরা দোতলা স্থাপনা, যার চারপাশ ঘিরে আছে উঁচু প্রাচীরের বিশাল বেষ্টনী। সবার চোখে এটি চেয়ারম্যানের বাসভবন হলেও ভালোভাবে দেখলে জমিদারি আমলের গাম্ভীর্যই বেশি ভেসে ওঠে। দৃষ্টির দাদা এক সময় এই অঞ্চলের মাতব্বর ছিলেন। তার হাত ধরেই এই প্রাসাদোপন বাড়ির জন্ম। সেই সময়কার ইট চুনের গন্ধ, খোদাই করা দরজার কাঠ আর অনমনীয় স্থাপত্য আজও বহন করে চলেছে বংশের অহংকার। বংশানুক্রমে বাড়ির বাহ্যিক নকশা অক্ষত রাখা হলেও ভেতরের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঢুকে পড়েছে আধুনিকতার নিপুণ ছোঁয়া। আরামদায়ক আসবাব, আলোকসজ্জার শৈলী আর সুবিন্যস্ত অক্ষপত্রের বিন্যাসে স্পষ্ট তার প্রমাণ। প্রবেশদ্বারের ভেতরেই বিস্তৃত উঠোন, বিশাল খোলা এক মঞ্চ, উঠোনের শেষ প্রান্তে মেইন ফটক। সেখান থেকে দুদিকে মোড় নেয়া সিঁড়ি উঠে গেছে বাড়ির দোতলায়। সিঁড়ি পার হলেই ড্রয়িং রুম, ডাইনিং, রান্নাঘর আর আরও কিছু কক্ষের সারি। এক পাশে তাজউদ্দিনের ব্যক্তিগত ঘর, সাথে তার লাগোয়া অফিস কক্ষ। আপাতত নিচতলায় তার ছেঁড়া আর কারো স্থায়ী বসবাস নেই। সিঁড়ি পেরিয়ে দোতলার প্রথম মোড়ে ইমনের কক্ষ, তার বিপরীতে নীলিমার ঘর, নীলিমার পাশেই রাহেলা বেগমের কক্ষ। এরপরে সারি জুড়ে কয়েকটি কক্ষ যেগুলো তালাবদ্ধ। অন্য পাশে প্রথমেই দৃষ্টির কক্ষ আর করিডরের একেবারে শেষে সাইফের কক্ষ। এর মাঝখানে আছে দৃষ্টির বাবা মায়ের ঘর, এখন সেটিও তালাবদ্ধ। সামগ্রিকভাবে বলতে গেলে অতিথিদের জন্য একটি কক্ষ বাদে দোতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। দৃষ্টির সিঁড়ি বেয়ে দোতলায় এসে কিছুটা দূরে গিয়ে থেমে গেল একটা কক্ষের সামনে। চোখ ঘুরিয়ে একবার তাকালো সেই কক্ষের দরজার দিকে। কাঠের দরজায় আরামে ঝুলছে তালা। বুকের ভেতর কেমন অদৃশ্য এক ঘৃণা পাক খেয়ে উঠল। এক তপ্ত ভারী শ্বাস ফেলে দৃষ্টি মুখ ঘুরিয়ে চলে গেল। লাইব্রেরিতে পা দিতে ইমনকে দেখে থমকালো দৃষ্টি। এই সময় তার উপস্থিতি একেবারেই অপ্রত্যাশিত। দৃষ্টিকে দেখে ইমনের ঠোঁটে ফুটে উঠল এক ধূর্ত ভেলকি হাসি, যা দৃষ্টির কপালের ভাঁজ আরো গাঢ় করল। কি ব্যাপার এ সময় এখানে? গ্যাংয়ের খাজনার দায়িত্ব আমার, তাই। হ্যাঁ, আপনি বইও পড়েন? আমি তো ভেবেছিলাম শুধু ভাইয়ের চাদর ধরেই টুটি করেন। আপনি কি কোনোভাবে আমাকে অপমান করলেন ভাবি? যাক, বুঝতে পেরেছেন। উত্তর শেষ করে দৃষ্টি ধীর পায়ে এগিয়ে গিয়ে থামলো বইয়ের তাকের সামনে। ইমন স্থির হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখলো, তারপর নীরবে তার পেছনে গেল। সে যাই বলুন, এইসব খুচরো কথায় আমার গায়ে আঁচ লাগে না। দৃষ্টি কোনো উত্তর দিল না, মন দিল নিজের কাজে। আপাতত একটা জুতোসই বই বাছাই করছে পড়ার জন্য। ভাবি, আপনার পড়া কিছু বই সাজেস্ট করেন না, পড়ে দেখি আপনার রুচি কেমন। আমার রুচি কেমন সেটা আপনার ভাইকে দেখলেই বোঝা যায়, পুরো বলদ মার্কা। বাক্য ছুড়ে দিয়ে সে বেঞ্চে গিয়ে বসে পড়ল হাতে নেওয়া বই নিয়ে। ইমন খানিক হতভম্ব হয়ে রইল। এ নারী, সরি, এ রমণী কখনো কোনো কথা সরল পথে বলে না, আর ইমনের ক্ষেত্রে তো নয়ই। শেষমেশ সে ও বই হাতে নিয়ে বসে পড়ল দৃষ্টির বিপরীতে। সময় অজান্তেই গড়িয়ে যাচ্ছিল। দৃষ্টি বইয়ের পাতায় নিমগ্ন। ইমনও পড়েছে, তবে মাঝে মধ্যে আর চোখে তার দিকে তাকিয়ে দেখছে। দৃষ্টির সাথে একটু ভাব জমাতে চাচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে প্রতিবারই। ছেলেবেলা থেকে দৃষ্টিকে বোনের মতো দেখে এসেছে ইমনের ছোট্ট দৃষ্টি। তাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছর হলেও ইমনের সবসময় দূরত্ব বজায় রেখেছে। সাইফ ছাড়া আর তার কারোর সঙ্গে তেমন সখ্যতা ছিল না, কিন্তু কিছু বছর হোস্টেলের ভেতর কাটিয়েছে, আবার কিছু বছর দৃষ্টি অন্যত্র চলে যাওয়ায় সম্পর্কে উষ্ণতা আর জাগেনি। ভাবের মতো তাকিয়ে আছেন কেন? কি চাই? ইমনের চিন্তাধারা ভাঙল দৃষ্টির হঠাৎ উচ্চারণে। বইয়ে চোখ নামিয়ে সে গুনগুন করে বলল,
এমনি তাকালাম। দৃষ্টি কোনো প্রতিক্রিয়া দিল না। ঠিক তখনই লাইব্রেরিতে প্রবেশ করলো নীলিমা। হাতে চায়ের ট্রে আর চকো চিপসে ছড়ানো বিস্কুটের প্লেট। উজ্জ্বল হাসি নিয়ে ঢুকলেও দৃষ্টিকে দেখেই তার মুখের রং বদলে গেল। দৃষ্টিও সরু চোখে তাকালো তার দিকে। আপু, তুই এখানে? এই প্রশ্নটা তো আমার করা উচিত। তুই এখানে এত ভোরে? নীলিমার চোখ এবার ইমনের দিকে সরল। সকাল সকাল একসাথে পড়া আর চা খাওয়াটা তাদের এক প্রকার রুটিন হয়ে গেছে, কিন্তু আজকের এই অনাহত তৃতীয় ব্যক্তির উপস্থিতি তার অভ্যেসে কাঁটা বিধিয়ে দিল। যদিও ইমন আর নীলিমা সারাদিন খোঁচাখুচিতে মত্ত থাকে, ফাঁকে ফাঁকে ইমন একলা নীলিমাকে বন্ধুর মতো সময় দেয়। সাইফের অনুমতিতেই নীলিমা কিছু বলার আগেই ইমন ঠান্ডা গলায় বলল, আমরা প্রতিদিন পড়তে আসি এখানে। দৃষ্টি আবারও সরু চোখে দুজনকে পর্যবেক্ষণ করলো। তারপর বইয়ে চোখ নামিয়ে শেষ মাখা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম আমি একাই সকাল সকাল উঠে পড়েছি। এখন তো দেখছি পুরো শেখবারই জেগে উঠেছে। নীলিমার চাহনি ফের ইমনের দিকে। ইমন শুধু মাথা দুলিয়ে নিঃশ্বাস ফেলল। নীলিমা দৃষ্টির পাশে গিয়ে বসে চায়ের কাপ এগিয়ে দিল। এই নে, চা খা। যা তো আমার জন্য আনা হয়নি, আমি কেন খাবো? দৃষ্টির চোখ তুলে তাকালো নীলিমার দিকে। নীলিমা ঠোঁট ফুলিয়ে বলল, তোর কি হয়েছে? কাপে কি নাম লেখা আছে? নিজেদের জন্য এনেছিস নিজেরাই খা, আমারটা আমি নিজেই বানিয়ে নিতে পারবো। এখন ইচ্ছে নেই। নীলিমা চুপ করে গিয়ে একটি কাপ ইমনের দিকে দিল, আরেকটি নিজের হাতে রাখলো। দেখি, কি বই পড়ছিস এত মনোযোগ দিয়ে? বলেই নীলিমা বই উল্টে দেখলো কভারের নাম বরফ গলা নদী। নাম দেখে ইমন হেসে বলে উঠল, আর এই বইটা আমিও পড়েছি, আর পড়ে কান্নাও করেছি, জানেন ভাবে। দৃষ্টি চোখ পাকিয়ে তাকালো। আমি কিছু জিজ্ঞেস করেছি। ইমন গলা নামিয়ে চায়ের কাপে চুমুক দিল। চোর ধরা পড়ে গেছে। দৃষ্টি দুজনকে একবার ভালোভাবে দেখে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে এখানে শান্তিমতো বই পড়া খুবই দুর্লভ ব্যাপার। সে নীরবতা ভালোবাসে, কিন্তু আজকের সকালটা তেমন নয়। উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে হাতে থাকা বই দিয়ে ইমনের মাথায় একটা বাড়ি দিল দৃষ্টি। দেখে তো মনে হচ্ছে না এখানে বই পড়া হয়, মনে হচ্ছে অন্য কিছু চলে। এই বলে বইটা যথাস্থানে রেখে বেরিয়ে গেল। ইমন মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করছে আসলে কি হলো। নীলিমা তাকিয়ে কপাল কুঁচকে বলল, আপু, এইমাত্র কি বলে গেল? অন্য কিছু মানে? এই আপু, উল্টাপাল্টা কিছু ভাবলো না তো? গোসল সেরে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে দৃষ্টি। ভিজে চুলের ফোঁটাগুলো গড়িয়ে পড়েছে গলার নিচে। প্রতিদিন এই শাকচুন্নির মতো লম্বা চুল শুকানো তার কাছে যুদ্ধের সমান। হেয়ার ড্রায়ারের গরম বাতাসে চুলের ভাঁজ উড়ে উঠছে, আর সে আনমনে ডুবে আছে কোনো এক চিন্তার স্রোতে। হঠাৎই নীরবতা চিরে ভুবন কাঁপিয়ে বেজে উঠল সাইফের ফোন। প্রথমবারে তেজ ধ্বনি উপেক্ষা করে দৃষ্টি ফিরে গেল নিজের কাজে, কিন্তু কল কেটে আবারও দ্বিতীয় দফায় গগন বিদারী আওয়াজ ছড়িয়ে পড়তেই বিরক্তি ভরে মাথা উল্টে চাইল সাইফ। অর্ধেক মনোযোগে হাত বাড়িয়ে ফোনটা কানে তুলল। অপর প্রান্তের কথা শেষ হতেই কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কল কেটে দিল। নিজ থেকে আর একটি শব্দ উচ্চারণ করলো না। তারপর আর মোড়া ভেঙে সোজা হয়ে বসলো। আর সেই মুহূর্তেই চোখ পড়ল আয়নার সামনে। দৃষ্টির চেহারাটা কেমন কাঠিন্য গড়া, মনে হয় ফকফকা রঙের কাঠের পুতুল। এই মেয়ে এত প্রাণহীন হয়ে থাকে কিভাবে, তা আজও সাইফের বোধগম্য নয়। হাসি, রাগ, বিস্ময়, কোনো অনুভূতি সহজে তার চেহারায় ঠাঁই পায় না। আদৌ কি মানুষ এমন হয়? হঠাৎ কি ভেবে সাইফ বিছানা থেকে লাফিয়ে উঠল, দৌড়ে গিয়ে দাঁড়ালো দৃষ্টির সামনে। এক পাশের ভেজা চুল চেপে ধরে হঠাৎ বলে উঠল, হায় হ্যালো বউ, আপনি সকাল সকাল গোসল করলেন কেন? আমরা তো রাতে কিছুই করিনি। দৃষ্টি ঘুরে তীক্ষ্ণ চোখে তাকালো সাইফের দিকে। সেই তাকানোতে সাইফ অজান্তেই গোপনে এক ঢোক গিলে নিল। বেশি বলে ফেলেছি কি? তবুও ভিতরের ভয়টুকু চেহারায় প্রকাশ করলো না। দৃষ্টি হাতের হেয়ার ড্রায়ারটা তার মুখের দিকে তুলে ধরল। মুহূর্তে এক ঝাপটা গরম বাতাস শো শো করে ঢুকে পড়ল সাইফের নাক মুখে। সে কাশি দিয়ে উঠল, আর দৃষ্টি ড্রায়ার সরিয়ে আবার মন দিল নিজের কাজে। আয়নায় চোখ রেখে শান্ত গলায় বলে উঠল, আপনার কি মনে হচ্ছে না
আপনি একটু বেশি ঘেঁষে যাচ্ছেন। ভুলে যাবেন না, আমি কিন্তু অত ভালো মানুষ নই। সাইফ ভেতরে ভেতরে এক আকাশ সাহস জমা করে এগিয়ে গেল। এরপর দৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে নিল, থুতনি রাখলো তার কাঁধে, আর আয়নার প্রতিবিম্বে চেয়ে চোখ রাখলো দৃষ্টির চোখে। কাছে না ঘেসলে বাচ্চা হবে কিভাবে? আমার কিন্তু 2 জোড়া বেবি চাই, 1 জোড়া মেয়ে, 1 জোড়া ছেলে। তবে এখন না, আপনি আর একটু বড় হয়ে নিন। দৃষ্টি এবার গোল গাল চোখ মেলে ঘাড় কাত করে চাইলো সাইফের দিকে। চাহনিটা এতটাই বিদ্ধকারী যে সাইফ হালকা ধাক্কা অনুভব করে এক কদম পিছিয়ে গেল। মুখে হাত চাপা দিয়ে ভয়ের ভান করে বলে উঠল, পুরো তেঁতুল গাছের পেতনির মতো লাগছে। আমি তো ভয় পেয়ে গেলাম। দৃষ্টি ফট করে টেবিলের ওপর থেকে চিরুনি তুলে ছুঁড়ে দিল তার দিকে। সাইফ তা এড়িয়ে গিয়ে ভুবন ভোলানো একখানা হাসি ছুঁড়ে দিল। দৃষ্টি স্থির হয়ে তাকিয়ে রইল সেই শুভ্র এক পাটি দাঁতের দীপ্তিময় হাসির দিকে। ভেতরে এক অদৃশ্য আবেশ ছড়িয়ে পড়ল, গোপনে তাকে আচ্ছন্ন করলো। হাসি দিয়েই দৃষ্টি তেড়ে আসার আগে সাইফ হঠাৎই ছুটে চলে গেল। ঠোঁটের কোণে খানিক মুচকি হেসে আবার নিজের কাজে ডুবে গেল দৃষ্টি। উজান ভাই, এই উজান ভাই, কই তুমি? গলায় অধৈর্যের ঝাঁঝ মিশিয়ে হাঁক ডাক করতে করতে হঠাৎ ফট করে উজানের ঘরে ঢুকে পড়ল ঈশিতা। দরজা ঠেলে ভেতরে এসে থমকে দাঁড়ালো মুহূর্তের জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছিল উজান। ভেজা চুল থেকে টুপটাপ পানি ঝরে পড়েছে মেঝেতে। আকস্মিক উপস্থিতিতে ঈশিতার ডাক কানে গিয়ে লাগতেই উজান চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো। ঘরে ঢুকে আরও এক ধাপ বিস্মিত হলো ঈশিতা। পরে মুহূর্তেই চোখ বড় বড় করে চিৎকার দিয়ে নিজের মুখ দুহাতে ঢেকে ফেলল। এসব কি করছো তুমি উজান ভাই? উজানও এক মুহূর্তের জন্য ভড়কে গেল। হঠাৎ চিৎকারের তীব্রতায় বুকের ভেতর হালকা ধাক্কা খেলো। তারপর কপাল কুঁচকে কোমরে 2 হাত রেখে গজরিয়ে উঠল। কি করলাম আমি? চিৎকার করছিস কেন? মাথা খারাপ নাকি তোর? ঈশিতা হাতের ফাঁক দিয়ে সতর্কভাবে এক চোখ বের করে উকি দিল। ভেজা চুলের ফাঁক গলে চোখে পড়ল অর্ধনঙ্গ উজানকে। গায়ে কেবল একটা তোয়ালে জড়ানো, বুক থেকে কোমর পর্যন্ত পেশিবহুল দেহের গরম ভেজা পানিতে চকচক করছে। পানির কণাগুলো বেয়ে গলা থেকে বুক অবধি গড়িয়ে নামছে ধীর গতিতে। অজান্তেই গলা শুকিয়ে এলো ঈশিতার। একটা শুকনো ঢোক গিলল সে। অপ্রস্তুত শরীর কিশোর সুলভ অন্তর হঠাৎই কোথা থেকে এক ঝাঁক অপরিচিত আবেগের ঢেউ এসে আছড়ে পড়ল তার ভেতরে। উজান এখনো ব্রু কুঁচকে তাকিয়ে আছে, চোখ ঝলসে ওঠা বিরক্তির রেখা। সমস্যা কি তোর? বলবি কিছু, না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকি চালাবি? ঈশিতা ভয়ার্ত চোখে তাকিয়ে আমতা করে বলে উঠল, শুধু একটা টাওয়েল পরে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা নেই তোমার? উজান একবার নিজের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিলের রেখা ভেসে উঠল। এ আর এমন কি ব্যাপার? এভাবেই তো থাকে সে প্রায়। কোনো উত্তর না দিয়ে ধপাধপ করে কয়েক পা এগিয়ে এলো ঈশিতার দিকে। ঈশিতা কিছু বুঝে ওঠার আগেই উজান শক্তভাবে তাকে চেপে ধরল কাঠের আলমারির সাথে। কাঠের স্পর্শ পিঠে লাগতেই ঈশিতার বুকে ধুকপুকানি বেড়ে গেল। কি করছে উজান? সে কিছুই ধরতে পারছে না। গোলগোল হয়ে স্থির হয়ে আছে উজানের মুখে। গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতর অজানা স্রোত বয়ে চলেছে। শুকনো ঢোক গিলতে গিয়ে জিভ দিয়ে অসহায়ভাবে ঠোঁট ভিজিয়ে নিল সে। সেই সামান্য দৃশ্যটাও এড়ালো না উজানের চোখে। মুহূর্তেই তার চাহনি থমকে গেল। চোখের গহীনে অদ্ভুত আবেশ জমাট বাঁধল। তীক্ষ্ণ চাহনি স্থির হয়ে রইল ঈশিতার চোখে। ঝুঁকে এসে মৃদু ফিসফিসে কণ্ঠে বলল, এমন ভাব ধরেছিস কেন? তোর এই চাহনিটা দেখে তো মনে হচ্ছে তুই 1900 সালের মানুষ। জীবনে এমন কিছু কোনোদিন চোখে দেখিসনি, তাই না? ঈশিতার কান লাল হয়ে উঠল। উজানের গলার স্বর ভিন্ন রকম লাগছে তার কাছে। কণ্ঠের ভারী সুরে এক অজানা আবেশ লুকিয়ে আছে যা আগে কখনো টের পায়নি সে। পিঠ ঠেকানো আলমারিটায় দুহাত ছড়িয়ে চোখ নিচের দিকে নামিয়ে মৃদু স্বরে বলে উঠল ঈশিতা, এটা জার্মানি না উজান ভাই, এটা বাংলাদেশ। সেখানে থাকতে থাকতে তোমার মাথা পুরো উল্টে গেছে। কথাটা শুনে উজানের ধ্যান ভেঙে ফিরে এলো বাস্তবে। তার চাহনি বদলে গেল এক নিমিষে। দ্রুত সরে এলো ঈশিতার কাছ থেকে। বিছানার ওপরে রাখা একটি টি শার্ট তুলে নিয়ে ছটফট গায়ে জড়িয়ে ফেলল। তারপর ওয়াশরুমে ঢুকে প্যান্ট পরে বেরিয়ে এলো।
ঈশিতা এখনো একই ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে আছে। উজান হাতের টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে একবার ঈশিতার দিকে তাকালো। গলার স্বর এবার আগের চেয়ে টান টান করে বলল, কেন এসেছিস? কোনো দরকার ছিল? নিজেকে কষ্টে সামলে নিয়ে নিশিতা স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করলো, আমাকে কলেজে দিয়ে এসো, একা যেতে আমার ভয় লাগছে। উজানের হাতের টাওয়াল মাঝপথে থেমে গেল। ব্রু সামান্য কুচকে তাকালো ঈশিতার দিকে, গভীর সুরে বলল, ভয় লাগবে কেন? সবসময় তো একাই যাওয়া আসা করিস, তাই না? কলেজে একটা মেয়ে মারা গেছে, এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে, তাই ভয় লাগছে আমার। যদি আমিও। কথাটা থেমে গেল অর্ধেকেই। বাকিটা উচ্চারণ না করলেও উজান বুঝে ফেলল মেয়েটা মারা যাওয়ার খবর তার কানে পৌঁছেছিল। একটা রেপ কেস, এখনো ইনভেস্টিগেশন চলছে, তবু অভিজ্ঞ চোখে বোঝা যায় এই ধরনের মামলা কত দূরই বা গড়ায়। প্রথম কদিন চারপাশে গুঞ্জন, হইচই, আলোড়ন থাকে, তারপর সময়ের সাথে সব চাপা পড়ে যায়। উজান এক মুহূর্ত থেমে থেকে মৃদু স্বরে উচ্চারণ করলো, ঠিক আছে, নিয়ে যাব। রেডি হয়ে নে। মিস্টার সাহেব, লাশটা আপনাদের বিলেই কেন পাওয়া গেল? পুলিশ কর্মকর্তার কণ্ঠে কৌতূহলের সাথে তীক্ষ্ণ সন্দেহ। কথাটা শেষ হতেই সাইফ ধীরে চোখ তুলে তাকালো, স্থির স্বরে বলল, এটা একটা বিল অফিসার, এখানে লাশ ফেলা হতে পারে যে কোনো সময় যে কোনো কারো। সেটা কার বিল সেটা নিশ্চয়ই মূল প্রসঙ্গ নয়, তাই না? অফিসার ব্রুকুসকে সামনে ঝুঁকলো, কণ্ঠে এবার চাপা আগ্রাসন। আমারও একই প্রশ্ন, এত বিল থাকতে আপনাদের এখানেই কেন? এর পাশেও তো আরো অনেক বিল আছে। আপনি আসলে কি বলতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন। অফিসারের ঠোঁটে অল্প হাসি, কণ্ঠে তীক্ষ্ণতা। এ খুনের সাথে আপনার কোনো কানেকশন নেই তো? পরের মুহূর্তেই সাইফ হো হো করে হেসে উঠল। অপ্রত্যাশিত হাসিতে পুরো ঘরটা থমকে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলে পুলে সবার চোখ সাইফের মুখে স্থির। ইমন পাশের দেয়ালে হেলান দিয়ে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে সব। হাসি থেমে গেলে সাইফ আঙ্গুল দিয়ে গলার চাদরটা আলগা করে ঠিক করলো, তারপর শান্ত কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করলো, অফিসার, আপনি কি বোঝাতে চাইছেন? আমি মেয়েটাকে খুন করেছি, তারপর আবার আমাদের বিলে ফেলে দিয়েছে, যাতে নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারেন আমি খুন করেছি। আমার কপালে বুঝে এত বড় করে বরদ লেখা আছে। শেষ কথাটাই কণ্ঠের তীক্ষ্ণ বিদ্রুপে অফিসারের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। বোকার মতো প্রশ্নটা করে ফেলেছে সেটা তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট। সাইফ এক মুহূর্ত থেমে মুচকি হেসে আবার বলল, যদি সত্যি মনে হয় আমার সাথে কোনো কানেকশন আছে, তাহলে ধরে নিতে পারেন কেউ আমাকে ফাঁসাতে চাইছে, আর এটা একমাত্র কানেকশন। কেউ আপনাকে কেন ফাঁসাতে চাইবে? আপনি কার সাথে কি করেছেন? মাথা সরে জবাব দিল সাইফ। আমার জানা মতে আমি কারোর সাথে কিছুই করিনি, বাকিটা খুঁজে বের করা আপনাদের কাছে। এখন আপনি যেতে পারেন। আশা করি আমার সাথে আর কোনো দরকার নেই, থাকলে জানাবেন, আমি যথাসম্ভব সহযোগিতা করব। অফিসার কয়েক সেকেন্ড থেমে স্থিরভাবে সাইফকে দেখল, তারপর গম্ভীর কণ্ঠে জানিয়ে দিল, আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবারও আসবো, ততদিন আপনি দূরে কোথাও যাবেন না। কথাটা শেষ করেই অফিসার সোজা বেরিয়ে গেল ঘর থেকে। সাইফ এবার হেলান দিল চেয়ারের পিঠে, ধীরে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইল, তারপর চোখ খুলে ইমনের দিকে তাকিয়ে খুব সূক্ষ্ম এক ইশারা করলো। ইমন মাথা নাড়িয়ে সায় জানালো। ঠিক আছে, আরো 11টি দীর্ঘদিন। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না, তারা নিজের স্বকীয় ছন্দে অনবরত গাড়িতে চলে। বারান্দায় রেলিংয়ে অন্য মনস্ক ভঙ্গিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। বিকেলের রঙিন প্রলেপে ঢাকা আকাশে ফুলোর মতো নরম মেঘেরা ভেসে বেড়াচ্ছে। সূর্যের তেজ আজ কিছুটা প্রিয়মান, তবুও আলোয় ভরপুর চারপাশ। মেঘেরা সোনালি কিরণকে নীরব পর্দায় ঢেকে রেখেছে, তবুও প্রকৃতি আর তার দীপ্তি লুকোতে পারেনি। দৃষ্টির মনটা তলিয়ে আছে সাইফের ভাবনায়। তাদের মধ্যকার দূরত্ব যে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, এখন তা অনেকটাই ক্ষয় হয়ে গেছে। সাইফের ভালোবাসা ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে তুলেছে, ক্লান্ত হৃদয়ের সমস্ত দ্বিধা গলিয়ে দিচ্ছে। এখন আর সাইফের পাশে বসতে তার ভেতরে অস্বস্তি কাজ করে না, বরং লোকটাকে না দেখলে অদ্ভুত এক অস্থিরতা এসে জড়িয়ে ধরে তাকে। মনটা খচখচ করে
যেন কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। আজ দৃষ্টি নিজের কাছে একটা কঠিন অঙ্গীকার বেঁধে নিয়েছে। এবার আর সাইফকে দূরে সরিয়ে দেবে না। লোকটা সত্যিই ভালোবাসার যোগ্য। এতদিন যে অবহেলার প্রাচীর গড়ে রেখেছিল সেটি আজ নিজ হাতেই ভেঙে ফেলতে চাইছে সে। সাইফের প্রতি অন্যায়টা আর কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবে না। যতই কষ্ট আসুক, যতই আবেগের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাক, সাইফকে এবার বুকের কাছে টেনে নিতেই হবে। হাজার হলেও লোকটা তার স্বামী, তার জীবনের অর্ধেক। এত অগাধ ভালোবাসার বিনিময়ে সামান্য কিছু উষ্ণতা ফেরত দেওয়াটা যে তার দায়, এই উপলব্ধিটুকু মনে হতেই লাজে দৃষ্টির গাল দুটি অনলোকালান্ত লালিমায় রঙিন হয়ে উঠল। রাত 11টার কাঁটা পেরিয়ে গেছে। সাইফ আগেই জানিয়ে গিয়েছিল যে আজ রাতে দেরি হবে তার ফেরা, তাই ব্যস্ততার কোনো ছাপ নেই দৃষ্টির মধ্যে। ধীর লয়ে সময় নিয়ে এক অদ্ভুত মনোযোগে তৈরি হচ্ছে সে। সবাই যার যার ঘরে আগেই চলে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিজেকেই নতুন চোখে দেখছে। মাথা কিঞ্চিত এক পাশে হেলিয়ে ঘুরে ঘুরে প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা পরখ করছে। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের এক পিনপিনে পাতলা শাড়ি, ভারী নজর কাড়ার মতো। শাড়িটা পেয়েছিল সাইফের ড্রয়ারে। অনুমান করে নিয়েছে কোনো এক সময় হয়তো তার জন্যই কিনে রেখেছিল সাইফ, তাই আজ সাইফকে চমকে দিতে এই শাড়িটাকেই বেছে নিয়েছে দৃষ্টি। আজকে রাতটাও বিশেষ, সাইফের জন্মদিন। দিন কয়েক আগে তার জিনিসপত্র গোছানোর সময় হঠাৎ চোখে পড়েছিল সাইফের আইডি কার্ড। তাতেই জেনেছিল আজ সাইফের 29তম জন্মদিন। হঠাৎই ব্রো কোচকে গুনে গুনে হিসাব কষে দেখলো সাইফ তার চেয়ে পুরো 8 বছরের বড়। এই ছোট্ট ফারাকটা মনে পড়তেই প্রথম একরাশ বিরক্তি এসে জমলো তার ভেতর। ঠোঁট বাঁকিয়ে একবার ভেবে নিল তার ভাগ্যেই নাকি এমন বুড়ো স্বামী লেখা ছিল, কিন্তু মুহূর্ত পরে নিজের ভাবনায় হেসে উঠল। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখে মুখে ধরা দিল লাজুক দীপ্তি। নিপুণ আঙ্গুলে তুলে নিল ছোট্ট কাজলের কৌটা। আয়নার সামনে ঝুঁকে দাঁড়িয়ে ডাগর চোখের ভাঁজে টেনে নিল এক নিখুঁত কালো রেখা। চকচকে চোখগুলো মুহূর্তেই জন্য অন্য এক গভীরতা পেল। এরপর তুলে নিল মেরুন রঙের লিপস্টিক। খুব হালকা মৃদু স্পর্শে ঠোঁটের ওপর ছড়িয়ে দিল তার স্নিগ্ধ আভা। সাজগোজ এতটুকুই। দীর্ঘ কত বছর পর এই সজ্জার ছোঁয়া তার মুখে লেগেছে সে নিজেই ঠিক মনে করতে পারছে না। শাড়ির আঁচল কোমরে গুজে ঘরের চারপাশ একবার চোখ বুলিয়ে নিল। প্রতিটি কোণে, প্রতিটি টেবিলের ধার ঘেঁষে সাজিয়ে রেখেছে মোমবাতি। এখন কেবল সেগুলো জ্বালানোর অপেক্ষা। পাশে রাখা আছে কিছু লাল বেলুনও। নীলিমার কাছ থেকে ধার নিয়েছে। মেয়েটা বারবার জানতে চেয়েছিল কি করতে যাচ্ছে সেইগুলো দিয়ে, কিন্তু দৃষ্টি কিছুই বলেনি, শুধু এক চিলতে রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গেছে। টেবিলের মাঝখানে রাখা আছে ছোট্ট এক কেক, নিজের হাতে বানানো। কেমন হয়েছে সেটি নিয়ে কোনো ধারণাই নেই তার। মনে পড়ে গেল অনেক বছর আগের সেই স্মৃতি। বাবার জন্মদিনে প্রথমবার কেক বানিয়েছিল সে, অথচ তাতে চিনি দিতে ভুলে লবণ ঢেলে ফেলেছিল। তারপর কারোর পক্ষে সেটি মুখে তোলা সম্ভব হয়নি। সেই তিক্ত ভুলের কথা মনে করে এবার নিজের ভেতরেই হালকা অস্বস্তি খেলে গেল। তবুও এবার কোনো ভুল হয়নি, নিশ্চিন্ত দৃষ্টি। সাইফের কেমন লাগবে এই আশঙ্কা আর প্রত্যাশার দোলাচলে বুকের ভেতর কেমন একটা কাঁপুনি জমে উঠল। দরজায় হঠাৎ খটখট শব্দ হতেই দৃষ্টি বুকের ভেতরটা ধক করে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। সবকিছু ঠিকঠাক পরিকল্পনা মতোই। তার পক্ষে যতটা সম্ভব কাউকে কিছু না জানিয়ে যতটুকু নিখুঁতভাবে সাজানো যায় সেটুকুই করেছে। তবু অজানা উত্তেজনায় বুকের ভেতর কেমন অদ্ভুত টান লাগছে। আয়নার দিকে শেষবারের মতো তাকিয়ে নিল। শাড়ির পলকটা ঠিক করে চুলগুলো আলতো করে ছড়িয়ে দিল কাঁধে। গভীর নিঃশ্বাস নিয়ে পা বাড়ালো দরজার দিকে। তারপর এক টানেই হাতল ঘুরিয়ে খুলে দিল দরজা। ঝমঝমে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে সাইফ। তার কাঁধ বেয়ে জল গড়িয়ে পড়েছে। চুলের ডগা থেকে টুপটাপ ফোঁটা মেঝেতে পড়েছে। ঋতুর আবহাওয়া এখন অনিশ্চিত। মুহূর্তে পরিষ্কার আকাশ, আবার হঠাৎ ঘন কালো মেঘের জটলা।
এক নিমিষে বৃষ্টি নেমে আসে, আবার মিলিয়ে যায়। সাইফ ভিজে চুলের ফোঁটা ঝাড়তে ঝাড়তে চোখ তুলে তাকালো। বাড়ির অন্য পাশ থেকে বিদ্যুতের তীক্ষ্ণ আলো আসছে, অথচ তার ঘরে স্নান নরম মোমের আলোয় এক অদ্ভুত আবহ তৈরি হয়েছে। সাইফের ব্রকুচকে উঠল। ধীর পরিমিত পায়ে ভেতরে ঢুকতেই চোখ থেমে গেল বিস্ময়ে। চারপাশের দেয়ালে নাচছে মোমবাতির আলো ছায়া, পুরো ঘরটা টুইটুম্বুর আলোয় জ্বলজ্বল করছে। ঘরের মাঝখানে পাতানো ম্যাটের ওপর ছোট্ট এক টুলে রাখা মাঝারি আকারের কেক, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লাল বেলুন। হঠাৎই সাইফ অনুভব করলো তার একেবারে কানের পাশে উষ্ণ শ্বাসের ছোঁয়া। ঝড়ে দুলে থাকা পাতার মতো ভিজে শরীর কেঁপে উঠল হালকা। দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে এলো, মুখটা সাইফের কাছে ঝুঁকিয়ে আনলো, ঠোঁটের ফাঁক দিয়ে নিখুঁত মৃদুস্বরে ফিসফিসিয়ে বলল, শুভ জন্মদিন শেখ সাহেব। দৃষ্টি সরে যেতেই সাইফ মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। মুহূর্তে বুকের ভেতরটা কেমন হঠাৎ শূন্য হয়ে এলো। কয়েকটা হৃদস্পন্দন থেমে গেল এক নিমিষে। চোখের সামনে দাঁড়িয়ে আছে এক মায়াময়ী অপ্সরা, মেরুন রঙের পিনপিনে শাড়িতে মোড়ানো পরি। ঝরে পড়া মোমবাতির আলো তার গাত্রবর্ণে ছায়া আলো খেলা করছে, তাতে দৃষ্টির রূপটাকে আরও অলৌকিক করে তুলেছে। সাইফের ঠোঁট কেঁপে উঠল বিস্ময়ে। কাজল মাখা লম্বাটে চোখের গভীরতা অবক্ত ভাষায় কিছু বলছে। দৃষ্টি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই চাহনির তীব্রতা সাইফের বুকের ভিতর অদ্ভুত কাঁপন তুলছে। ধীরে ধীরে সাইফ এগিয়ে গেল, পাশের টেবিল থেকে একটা মোমবাতি তুলে নিয়ে আলোটা দৃষ্টির মুখে কাছে ধরল। আরও একটু কাছে থেকে দেখতে চাইলো তার সোনা বউকে। মোমের ক্ষীণ আলোয় ফুটে উঠল দৃষ্টি, গালের লালিমা, নরম ঠোঁটের প্রান্তে জমে থাকা স্নিগ্ধ কাঁপুনি। দৃষ্টি আসতে ফিসফিস করে বলে উঠল, কি হলো, পছন্দ হয়নি আপনার? কথাগুলো কানে আসতেই সাইফের শরীরের ভেতর দিয়ে বিদ্যুতের শিরশিরে স্রোত বয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। ভেতরে ভেতরে নিজেকে উন্মাদ মনে হচ্ছে তার। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেই শব্দের সাথে মিশে আসে সাইফের বুকের ভেতরে তীব্র স্পন্দন। ভিজে শরীর থেকে টুপটুপ করে জল গড়িয়ে মেঝেতে জমছে, কিন্তু সাইফের মন এখন অন্য এক উন্মাদনায় তুলছে। আরও এক কদম এগিয়ে যেতেই দৃষ্টি হাত বাড়িয়ে থামিয়ে দিল তাকে। চোখে মুখে লাজুক গাম্ভীর্যের ছাপ, কণ্ঠে অদ্ভুত ধীরতা। ভেজে জামা কাপড় পাল্টে আসুন, তারপর আমরা কেক কাটবো। শব্দগুলো বলেই সাইফের হাতে থাকা মোমবাতিটা নিভিয়ে দিয়ে জোর করেই তাকে ওয়াশরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল। সাইফ কোনো প্রতিবাদ করল না, শুধু দৃষ্টির চোখের সেই অদ্ভুত আলোটা বুকের গভীরে জমিয়ে রেখে ভিজে পায়ের ছাপ ফেলতে ফেলতে এগিয়ে গেল ধীরে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ধূসর টি শার্ট আর কালো ট্রাউজার পরে বেরিয়ে এলো সাইফ। ভেজা চুলের ফোঁটাগুলো এখনো কপালে গড়িয়ে পড়ছে। দরজা ঠেলে বেরিয়ে এসে থমকে গেল। ঘরের মাঝখানে ছোট্ট টুলে রাখা কেকের সামনে বসে মোমবাতি জ্বালাচ্ছে দৃষ্টি। ক্ষুদ্র শিখার আলোতে তার মুখের অর্ধেক আলোকিত অর্ধেক গোপন। সাইফকে দেখতে পেয়ে রমণী একবার তাকিয়ে হেসে ইশারায় তাড়াতাড়ি আসতে বলল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে সে হয়তো স্বপ্নে হাঁটছে। তার কাছে এখন সবকিছু অবিশ্বাস্য লাগছে, অপ্রত্যাশিত অথচ অবিরাম মোহময়। মনে হচ্ছে ঘুম ভেঙে গেলেই সব হয়তো আবার আগের মতো নিস্তরঙ্গ হয়ে যাবে। দৃষ্টি এই হঠাৎ পরিবর্তনের রহস্যটাও তার মাথায় ধরছে না। দৃষ্টি কেকের পাশ থেকে একটা ছুরি তুলে সাইফের হাতে ধরিয়ে দিল। মোমবাতির দপদপে আলোয় সাইফের চোখে প্রতিফলিত হলো। দৃষ্টি ধীরে স্বরে বলল, কেকটা কাটুন। সাইফ কোনো কথা বলল না, শুধু মাথা দুলিয়ে সম্মতি জানালো। এক নিঃশ্বাসে মোমবাতিগুলো নিভিয়ে দিল সে। তারপর সাবধানে ছুরিটা চালিয়ে কেকটা কেটে ফেলল। দৃষ্টি মৃদুস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে শেখ সাহেব। শব্দগুলো বাতাসে ভেসে সাইফের বুকের ভিতর সরাসরি আঘাত করল। তার চাহনি এখনো আটকে আছে দৃষ্টির মুখে। কতটা অপলক তাকিয়ে আছে সে, কেউ না দেখলে বিশ্বাস করবে না। এক বিন্দু পলকও ফেলার শক্তি নেই যেন তার। অথচ মেয়েটার মুখে কোনো লাজুক
কাপড় নেই, নেই কোনো দ্বিধা। অদ্ভুত ধীরতা খেলা করছে তার চোখে। দৃষ্টি হাত বাড়িয়ে ছোট্ট এক টুকরো কেক তুলে নিল হাতে, সাইফের দিকে বাড়িয়ে দিল তা। খেয়ে দেখুন কেমন হয়েছে। দ্বিতীয়বার বানিয়েছি, প্রথমবার তো এমন বাজে হয়েছিল কেউই খেতে পারিনি জানেন। সাইফ চোখ না সরিয়ে কেকটা মুখে তুলে নিল। স্বাদটা সে বুঝলো কিনা সেটা তার নিজেরও জানা নেই। তার সমস্ত মনোযোগ আটকে আছে কেবল তার সেনা বউয়ের গাল, চোখ, ঠোঁটের সূক্ষ্ম কাঁপনে। দৃষ্টি এবার হাঁ করে তাকিয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। বলুন না কেমন হয়েছে। ভালো হয়নি তাই না? সাইফের কণ্ঠস্বর এলো অত্যন্ত নিচু, প্রায় ফিসফিসের মতো। মনে হলো অমৃত খেলাম। সে কথাটুকু বলতে গিয়েও বোঝা যাচ্ছিল সাইফ পুরোপুরি হুঁশে নেই। দৃষ্টি নিজের হাতে সাইফকে খাইয়ে দেয়া কেকের বাকি টুকরোটা এবার নিজের মুখে তুলে দিল। চোখ উল্টিয়ে স্বাদটা বোঝার চেষ্টা করলো। না, খারাপ হয়নি, আবার সাইফের বলার মতো অমৃতও নয়। দৃষ্টি কেকটা সরিয়ে একপাশে রাখলো। মাঝ ঘরে বিছানো ছোট্ট ম্যাটের ওপর বসেছে তারা দুজন। চারপাশে দপধপে মোমের আলোয় ঘরটা এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। ধোয়ার হালকা গন্ধ মিশে আছে মিষ্টি সুগন্ধের সাথে। সাইফ ব্রু কোচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ নিচু স্বরে বলে উঠল, আপনার শরীর ঠিক আছে তো বউ? আপনি এমন করছেন কেন? এগুলো তো আপনার স্বভাবের সাথে যায় না। প্রশ্নটা শুনে দৃষ্টি মৃদু হেসে ফেলল। আজকে রাতে লজ্জা তাকে যেন ছুঁয়েই দেখছে না। নিজের ভেতর এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে সে। হয়তো এই প্রথমবারের মতো নিজের ভেতরের সব দ্বিধা সরিয়ে রাখতে যাচ্ছে। সাইফের দিকে আরও এক চুল এগিয়ে এলো দৃষ্টি। চোখের কোণে জমে থাকা স্নিগ্ধতা এবার এক অদ্ভুত ধীরতায় রূপ নিল। তার স্বভাবে না থাকলেও আজ ইচ্ছে করছে এই মানুষটার প্রতি নিজের অনুভূতিটুকু উজাড় করে দিতে। হয়তো কারণটা খুব সোজা, আজ সাইফের দিন, তার জীবনের একটা বিশেষ দিন। আর বিশেষ দিনে লোকটারও প্রাপ্য কিছু বিশেষ অনুভব। সাইফের গা ঘেঁষে বসলো সে। স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো, বলুন তো উপহার হিসেবে কি চাই আপনার? আপনার ভালোবাসা। সাইফের উত্তর আসলো বিন্দুমাত্র দেরি না করে। কথাটা শুনেই দৃষ্টি হালকা হাসলো। ধীর লয়ে মাথা দুলিয়ে মৃদুস্বরে বলল, তা তো দিবই, এছাড়া আর কি চাই? এই এক মুহূর্তে মোমের আলোয় তাদের দুজনের চোখের গভীরে হাজার অপ্রকাশিত অনুভূতি একসাথে খেলে গেল। ঘরের বাইরে বৃষ্টির টপটাপ শব্দ, আর ভেতরে জমাট বাঁধা এক নীরব স্রোত। কথার চেয়ে অনেক বেশি কিছুই বলে যাচ্ছিল বোধহয়। সাইফ এবার দৃষ্টিরও আরও কাছে এলো। তাদের মাঝে কেবল এক নিঃশ্বাসের ফাঁক। সাইফের ভেজা শরীর থেকে বের হওয়া কাঁচা গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে দৃষ্টির চোখে মুখে। ভালোবাসা দিলেই হবে, আর কিছু চাই না আপনার থেকে। নিমগ্ন স্বরে বলে উঠল সাইফ। দৃষ্টি ঠোঁটের কোণে একটুখানি রহস্যময় হাসি টেনে নিল। খুব নরম কণ্ঠে ফিসফিস করে উত্তর দিল, কিছু তো চাইতেই হবে। এবার নীরবতা ভেঙে এলো সাইফের আকুল স্বর। তাহলে একটা পুতুল চাই, ছোট্ট পুতুল, রক্তে মাংসে গড়া, ক্ষুদ্র হাত পা, গোলাপি ঠোঁট, আপনার মতে নরম ফুলকো ফুলকো গাল, ডাকর ডাকর চোখে সে পুতুলটা চাই আমার। দেবেন? কথাগুলো শোনার পর দৃষ্টির বুকের ভেতর ধক ধক শব্দ তীব্র হয়ে উঠল। রাজ্যের সব লজ্জা একসাথে এসে ভিড় করলো তার মুখে। চোখ নামিয়ে ফেললো, গালজোড়া লালচে হয়ে উঠল। অনায়াসেই অস্থির হাতে আঁচল মুঠো করে বসে রইল। সাইফ এবার আর ধৈর্য ধরতে পারল না। দৃষ্টির কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে নিল। গলা নামিয়ে দৃষ্টির কানের পাশে গরম নিঃশ্বাস ছুঁয়ে বলল, দেবেন না? দৃষ্টি প্রথমে কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো সাইফের দিকে। সাইফের চোখে যে আকুলতা তা পৃথিবীর কোনো ভাষায় মাপা যাবে না। সাইফের সেই চাওয়ায় এক আশ্চর্য মরিয়া আবেগ লুকিয়ে আছে। দৃষ্টির চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর অস্থিরতা জমে আছে। কণ্ঠস্বরটা খুবই মৃদু, প্রায় ফিসফিস। শব্দটা শোনা মাত্র সাইফের মুখে এক রাজ্যের হাসি ফুটে উঠল। দুহাতে দৃষ্টির হাত শক্ত করে ধরল, তারপর বেপরোয়া পাগলামিতে তার হাতের উপর আঙ্গুলের উপর একের পর এক চুমু এঁকে যেতে লাগলো। চোখ বেয়ে নেমে এলো অশ্রুবিন্দু। এত বছরের সাধনা, এত বছরের প্রার্থনা, আজ তার পরিণতি। দৃষ্টি স্থির তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফও মুখ তুলে তাকালো দৃষ্টির দিকে। তার চোখ এখন টকটকে লাল,
প্রবল অপ্রতিরোধ্য আর সম্পূর্ণভাবে দৃষ্টিমগ্ন। সাইফ দৃষ্টির একেবারে সামনে এসে থমকালো। চোখ দুটি লালচে, দম নিতে কষ্ট হচ্ছে যেন। বুকের ভেতর এক দাউ দাউ জ্বালা। ব্যাকুল কণ্ঠে ভাঙা নিঃশ্বাসে সে ফিসফিস করে বলে উঠল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বউ। বুকের ভিতর দাও দাও করে আগুন চলছে। আপনাকে চাই, পুরোপুরি আমার করে চাই। অনুমতি দেবেন? একটা দীর্ঘ নীরবতা। তারপর দৃষ্টি বুকের ভেতর জমে থাকা সব দ্বিধা একপাশে সরিয়ে নিল। খুব ধীরে দু হাত মেলে ধরল সাইফের দিকে। এক ভালোবাসাপূর্ণ আলিঙ্গনের আহ্বান জানালো। এবার আর সাইফ নিজেকে আটকে রাখতে পারল না। উন্মাদ প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়ল প্রেয়সীর বুকে। তার ঠোঁট জোড়া দৃষ্টির ঠোঁট আঁকড়ে নিল। ধীরে ধীরে সেই স্পর্শ নামতে লাগলো কণ্ঠমণি থেকে, গ্রীবার বাঁক বেয়ে আরও নিচে। সাইফের দুহাত অবাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। দৃষ্টির শরীরে প্রতিটি বাঁকে, প্রতিটি স্পর্শে জমা হচ্ছে অজানা এক বিদ্যুৎ প্রবাহ। দৃষ্টির শরীর থরথর করে কেঁপে উঠছে। বুকের ভেতর দ্রুত ওঠানামা করছে নিঃশ্বাস। হাত শক্ত করে চেপে ধরেছে সাইফের জামা। এই অনিশ্চিত আবেগের স্রোতে নিজেকে সামলাতে চাইছে। দৃষ্টি হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠল। বুকের গভীর থেকে জমে থাকা এক চাপা আর্তনাদ বেরিয়ে এলো। সাইফ থমকে গেল। তার দুহাত মাঝপথে থেমে গেল। হতবাক হয়ে তাকালো দৃষ্টির দিকে। কি হলো বউ, কাঁদছেন কেন? আপনি আপনি কি এখনো প্রস্তুত নন? একুল কণ্ঠে কাপা শ্বাসে জিজ্ঞেস করলো সাইফ, কিন্তু দৃষ্টি আর তার দিকে তাকিয়ে আরো জোরে কেঁদে উঠল। চোখের জল ঝরে পড়েছে অবিরাম। বৃষ্টির স্রোতের সঙ্গে প্রতিযোগিতা করছে, নিজেকে আর সামলাতে না পেরে দৌড়ে চলে এলো বারান্দায়। আকাশ জোড়া বজ্রধ্বনি গর্জে নামছে অঝোর বৃষ্টি। দৃষ্টি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজের শরীর ছেড়ে দিল বৃষ্টির উন্মুক্ত ঝড়ে। মুহূর্তের মধ্যেই পাতলা পিন পিনে মেরুন শাড়িটা ভিজে গিয়ে আঁকড়ে ধরল তার দেহের প্রতিটি বাঁক। হঠাৎই ধপ করে বসে পড়ল বারান্দার ঠান্ডা মেঝেতে। কোলের ভেতর মুখ লুকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সাইফ এসে দাঁড়ালো তার পেছনে। বৃষ্টিতে ভেজা দৃষ্টিকে দেখে আলতো করে পাশে বসলো। কণ্ঠে একরাশ কোমলতা মিশিয়ে বলল, ঘরে চলুন বউ, আপনার ঠান্ডা লেগে যাবে। কিন্তু দৃষ্টি শুনল না। ঝড়ের বেগে হাত বাড়িয়ে সাইফের গলার কাছে আঁকড়ে ধরল তার টি শার্ট। ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার শরীরে এমন কোনো জায়গা নেই শেখ সাহেব যেখানে ওই জানোয়ারগুলো হাত দেয়নি। এই দেখুন, আমার হাত, আমার গলা, আমার পেট, কোনো জায়গা ভাত দেয়নি। শরীরের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় তাদের অভিশপ্ত ছোঁয়া লেগে আছে। একটা লোম পরিমাণ পবিত্র জায়গা, এক টুকরো দাগহীন অংশ আমি আপনার জন্য রাখতে পারিনি। দৃষ্টির করুণ আর্তনাদে সাইফের চোখ বেয়ে নামলো অশ্রুধারা। বৃষ্টির অবিরাম ঝড়ে সেই চোখের জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেল। সাইফ হাত বাড়িয়ে টেনে নিল দৃষ্টিকে। নিজের বুকের বৃষ্টিতে কাপা শীতল দেহটা জড়িয়ে নিল এক অব্যক্ত আশ্রয়ে। কপালে কপাল ঠেকিয়ে সান্ত্বনা দিতে চাইল। বুকের ভেতর থেকেই হাহাকার করে উঠল দৃষ্টি। আমি আমি অপবিত্র শেখ সাহেব। আপনার স্পর্শ আমার জন্য নয়। আপনাকে আপনার প্রাপ্য ভালোবাসা কখনোই দিতে পারবো না। আমি অভিশপ্ত, অপরাধবোধ আমার সারা জীবন পুড়িয়ে ছাই করে দিবে। আমি পারবো না, আমি পারবো না শেখ সাহেব, আমি পারবো না। সাইফ স্থির, চোখে তীব্র যন্ত্রণা, অব্যক্ত ক্ষোভ, অসীম ভালোবাসা। পরের মুহূর্তেই শক্ত হাতে দৃষ্টির মুখ নিজের দিকে ফিরিয়ে নিল। কোনো পূর্বাভাস, কোনো অনুভূতি ছাড়াই আঁকড়ে ধরল তার ঠোঁট জোড়া। গভীর তীব্র অশ্রুভেজা চুমুতে ভরিয়ে দিল। দীর্ঘ কয়েক মুহূর্ত পর সাইফ ঠোঁট সরিয়ে কপালে কপাল ঠেকালো। এই যে দেখুন, এই বৃষ্টির পানিতে আপনার উপর লেগে থাকা সব অপবিত্র ছোঁয়া ধুয়ে গেছে বউ। আমার চোখে আপনি এখনো নিষ্পাপ, সে প্রথম দিনের মতোই পবিত্র। আমার কাছে আপনি একটা শুভ্র সুগন্ধিযুক্ত গোলাপ, যাকে প্রথম স্পর্শে কেবল আমিই করেছি, আমিই করব, আমিই করে যাব। দৃষ্টি ভেজা চোখে তাকিয়ে রইল সাইফের দিকে। অশ্রুসিক্ত পাপড়ির আড়াল ভেদ করে চাহনি অস্পষ্ট হয়ে আসছে। তবুও সাইফের ধীর চোখ দুটো অনড়। সাইফ এগিয়ে এসে পাজা কোলে তুলে নিল তাকে। তার মৃদু কাঁপুনি বুকের ভেতর লুকিয়ে রেখে পা বাড়ালো ঘরের অভ্যন্তরে। বিছানার প্রান্তে বসে সাইফ দৃষ্টিকে সাবধানে শুয়ে দিল। এই হাঁচকা টানে
দৃষ্টির পরনের শাড়ি সরিয়ে দিল শরীর থেকে। মোমের আলোয় উদ্ভাসিত ফর্সা ত্বক রূপালি দীপ্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। নিজের গায়ের টি শার্টটা ধীরে খুলে ফেলল সাইফ। দৃষ্টির কান্না পাচ্ছে, বিভ্রান্ত চোখ দুটো সাইফের মুখে নিবদ্ধ হয়ে আসছে। কি ঘটছে সে বুঝতে পারছে না, কিন্তু সাইফের প্রতিটি স্পর্শে শরীরের প্রতিটি স্নায়ু তাড়া দিয়ে উঠছে। সাইফের ঠোঁট এলো একে একে দৃষ্টি দেহের প্রতিটি অনাবৃত প্রান্তে। হাত, মুখ, গলা, কাঁধ, পেট, কোনোখানেই বিরাম নেই। প্রত্যেকটা ছোঁয়ায় এক অদ্ভুত দাবদা। দৃষ্টির গলার কাছে মুখ এনে সাইফ থেমে গেল এক মুহূর্তের জন্য। গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস দোল খেয়ে ফিরল। মৃদু ফিসফিসে কণ্ঠে সাইফ বলল, আপনার শরীরের প্রতিটি লোমকূপে কেবল আমার ছোঁয়া থাকবে। এমন মমতা, এমন আদর, এমন ভালোবাসা দিব আপনাকে যে বিভীষিকাময় রাতটা আপনি ভুলে যাবেন একেবারেই। যেখানে হাত বোলাবেন সেখানে শুধু আমার স্পর্শ অনুভব হবে। দৃষ্টির চোখের কোণ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে নামলো বালিশে। সাইফ তার সেই অশ্রুর ঠোঁট দিয়ে শুষে নিল স্নিগ্ধ কোমলতায়। তারপর চোখের ভেতর চোখ রেখে ফিসফিসিয়ে উচ্চারণ করল, এই কান্না আজ থেকে কেবল সুখের হওয়া চাই। গরম উত্তপ্ত শ্বাস গালে গলায় আগুনের মতো আছড়ে পড়ছে দৃষ্টির ওপর। অবসন্ন শরীরে এক ফোঁটা শক্তিও অবশিষ্ট নেই। তবু নিদ্রার স্তব্ধতা খানিকটা সরিয়ে নিয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো সে। অনমনীয় ভারে থমকে আছে সমস্ত স্নায়ু। দেহ কোনো অদৃশ্য পাথরের তলদেশে ডুবে আছে। এক মুহূর্তের জন্য সমস্ত স্মৃতি, সমস্ত অনুভব হারিয়ে গেছে তার। কোথায় আছে সে, কি ঘটছে কিছুই স্পষ্ট নয়। ধুকপুক করা বুকের ভিতর থেকে উষ্ণ শ্বাস গড়িয়ে বেরোলো একে একে। নিজেকে শান্ত করতে চাইল দৃষ্টি। ধীরে ধীরে ঘাড় কাত করে তাকাতেই দৃষ্টি দেখতে পেল তার বুকের ওপর মুখ থুবড়ে ফোঁস করে ঘুমিয়ে আছে সাইফ। বহুক্ষণ পর মন্থর হয়ে আসা স্মৃতি দৃষ্টির কানে ফিসফিস করে জানালো, হ্যাঁ, সে এখন বিবাহিত। আর একা একা শ্বাস ফেলে ঘুমানোর অভ্যেস নেই। পাশে একটা সার সমান ভারী প্রাণী নিয়েও স্বপ্ন ভাগ করতে হয় তার। অন্যদিন ঘুম ভেঙে গেলে চিত্রটা থাকে সম্পূর্ণ ভিন্ন। গুটিসুটি মেরে সাইফের বুকে লুটিয়ে থাকে দৃষ্টি নিজেই। কিন্তু আজকের চিত্রটা অন্যরকম। আজ সাইফই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তার বুকের ওপর। মনিবের বুকে নিশ্চিন্ততায় ডুবে থাকা এক বিড়াল ছানার মতো মনে হচ্ছে তাকে। মৃদু আলোয় চোখ সরিয়ে দৃষ্টি এবার রয়ে শয়ে তাকালো দেয়ালে ঝোলানো ঘড়িটির দিকে। ঘড়ির কাঁটা নির্বিচ্ছিন্ন টিকটিক শব্দে জানিয়ে দিচ্ছে সকাল ঠিক 8টা 13 মিনিট। মাথার ভেতরে ভাঁজ পড়ল তার। আজ এতটা বেলা হয়ে গেছে কিভাবে? ঘুম এত দেরিতে ভাঙলো কেন? মুহূর্তেই কাল রাতের স্মৃতিগুলো ঝলসে উঠল চোখের সামনে। সাথে সাথেই গাল দুটো লজ্জায় রক্তিম হয়ে উঠল। একটুখানি শুষ্ক ঢোক গিলে ফেলল সে। বুকের ভেতর অস্থির স্পন্দন। যে করেই হোক সাইফ জেগে ওঠার আগেই এখান থেকে কেটে পড়তে হবে। আস্তে আস্তে দেহ সরাতে দৃষ্টি থমকে গেল। সাইফ বুকের উপর মুখ গুজে ঘুমিয়ে থাকলেও দৃষ্টির সামান্য নড়াচড়াতেই সে ঘুমটা খানিক ছুটে গেল। মোহনীয় স্বরে বিড়বিড় করে উঠল, আর একটু ঘুমাতে দিন। বলতে বলতেই সাইফের আলস্য মাখা হাতের বাঁধন আরও কিছুটা ধীর হলো। দৃষ্টির এখন মরণাপন্ন অবস্থা। ভেতরের তোলপাড় কোনোভাবেই চাপা দিয়ে কষ্টে সৃষ্টে ফিসফিস করে বলল, অনেক বেলা হয়ে গেছে, আমি আবার উঠবো তো। সাইফ এখনো আধো ঘুমে, তবুও ঠোঁটে অপচেতন হাসি খেয়ে গেল। কণ্ঠস্বর নিস্তব্ধতায় থিতিয়ে ভেসে এলো, ঘুমে যে অনেক রাত করে ভুলে গেলেন। দৃষ্টি আরও এক ধাপ ছটকা খেল। ঘুমের ঘোরেও লোকটার সব কিছু মনে আছে নাকি? কি আশ্চর্য সাধ্য স্মৃতি! অথচ তার নিজেরই তো জেগে ওঠার পর কয়েক মিনিটের জন্য সব স্মৃতি ঝাপসা হয়ে গিয়েছিল। ভেতরে ভেতরে অস্বস্তি জমে উঠলেও এবার দৃষ্টি কিছুটা জোর করেই সাইফকে সরানোর চেষ্টা করলো। সরুন, আমাকে উঠতে দিন, আমি ওয়াশরুম যাব। হালকা নড়াচড়ার সঙ্গেই সাইফ এবার পিট পিট করে চোখ খুলে তাকালো। অর্ধনিদ্রালু চোখের গভীরে এক চিলতে মোহ খেলিয়ে বলল, যেতে পারবেন তো, নাকি কোলে করে নিয়ে যেতে হবে? আমি কি বাচ্চা নাকি? বলেই ঝপাট করে উঠে বসে গেল দৃষ্টি। এই সঙ্গে শরীরটা বিদ্রোহ করে উঠল। তীব্র টান খেলে গেল মেরুদণ্ড বরাবর। গা মুচড়িয়ে উঠল কেমন যেন।
কপালে হাত রাখতে অনুভব করলো শরীর হালকা জ্বরে আচ্ছন্ন। সাইফও ধীরে ধীরে উঠে বসে পড়ল। খোলা বুক আর অর্ধনগ্ন কোমর সামান্য বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো দৃষ্টিকে। তারপর চিন্তিত গলায় বলল, গা গরম আপনার, জ্বর আসবে বোধহয়। দৃষ্টি আমতা আমতা করতে লাগলো। অন্যমনস্ক ভঙ্গিতে চোরা চোখে এদিক সেদিক তাকিয়ে গলা খাকারি দিল। ওই বৃষ্টিতে ভিজেছি যে, তাই হয়তো। সাইফের ঠোঁটে মৃদু হাসির রেখা খেলল। দৃষ্টিকে খানিকটা লজ্জা দেওয়ার ইচ্ছে নিয়েই সে ঝুঁকে এলো। দৃষ্টির কানের কাছে শ্বাসের উষ্ণতা ছুঁয়ে গেল ত্বক। এটা আদর দেওয়ার জ্বর। মুহূর্তে দৃষ্টির কান পুড়ে উঠল তপ্ত শিখায়। গাল দুটো লালিমায় ভিজে উঠল একেবারে। কাল রাতেও তো এতটা লজ্জা লাগেনি, অথচ আজ কেন জানি বুকের ভেতর কেমন তোলপাড় হচ্ছে। উফ, সাইফ একেবারে ইচ্ছে করেই তাকে জ্বালাচ্ছে। দুটি মাথা নিচু করে বসে রইল। গায়ে মোড়ানো ব্ল্যাঙ্কেটের কিনারায় আঙুলের ডগায় টান দিতে লাগলো বারবার। সাইফ এক ঝলকেই ধরতেই পারল দৃষ্টির ভেতরে স্নিগ্ধ অস্বস্তি। ধীরে আলতো করে গা হেলিয়ে শুয়ে পড়ল দৃষ্টির কোলের উপর মাথা রাখা। হঠাৎই চোখাচোখি হয়ে গেল দুজনের। দৃষ্টি তড়িঘড়ি করে আরও মাথা নুয়ে নিল। অবাধ্য কয়েকটি চুল এসে ঢেকে দিল তার চোখ মুখ। সাইফ অসীম মমতায় দু আঙ্গুলে সেই চুল সরিয়ে নিল, কানের পাশে গুজে নিল যত্নে। দৃষ্টির এক হাত তুলে হাতের উল্টো পিঠে আলতো চুমু খেলো। এরপর সেটি গালের কাছে ধরে মৃদুস্বরে বলল, এমন একটা সকালের জন্য আমি গতকাল ধরে অপেক্ষা করছি, জানেন আপনি? বেশি না, মাত্র 5 বছর। ছোট্ট গম্ভীর উত্তর দিল দৃষ্টি। সাইফের ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। মাথা খানিক দুলিয়ে ধীরে বলল, হুম, 8 বছর। দৃষ্টি ব্রু কুচকে তাকালো, চোখ কুচকে সরু করে ফেললো অবিশ্বাসে। কিন্তু আমাদের বিয়ে তো 5 বছর হলো। সাইফ আর কিছুই বলল না। কোনো শব্দের বদলে সে দু হাতে দৃষ্টির কোমর জড়িয়ে মুখ গুজে দিল তার পেটের কাছে। গভীর দীর্ঘ এক শ্বাস টেনে নিল বুক ভরে। সেই নিঃশ্বাসে আটকে আছে 8 বছরের অপ্রকাশিত সবকিছু। দৃষ্টি হকচকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আপনি এর আগে থেকেই? মনে হলো অনন্তকাল পর আমার দোয়া কবুল হয়েছে। মানে? সাইফ ধীরে মাথা তুলল। কোনো আগাম সংকেত ছাড়াই সে দৃষ্টিকে চেপে ধরল। বিছানায় ফেলে তার উপর চড়ে বসলো। নাকের ডগায় একখানি ক্ষণস্থায়ী চুমু এঁকে কণ্ঠে মোহনীয় ফিসফিস করলো, আমার আবার আদর চাই। দৃষ্টি লজ্জা আর রাগে মিশ্রিত কণ্ঠে তড়িঘড়ি করে দুহাতে তার বুকের উপর ধাক্কা দিল। এটা জন্মদিনের উপহার ছিল, শুনুন। সাইফের ঠোঁটের কোণে দুষ্ট হাসি ছড়িয়ে পড়ল। কিন্তু কালকে তো জন্মরাত ছিল, জন্মদিন তো এখন চলছে, তার মানে আজকে সারাদিন সুযোগ আছে আমার। বাক্য শেষ হতেই আচমকা ফট করে ঢুকে পড়ল ব্ল্যাঙ্কেটের নিচে। দৃষ্টি চমকে উঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। আমি কিন্তু কেস করে দেবো বলে দিলাম। নাস্তার টেবিলে বসে আছে সাইফ আর ইমন। পাশেই দাঁড়িয়ে নাস্তা তুলে দিচ্ছেন রাহেলা বেগম সঙ্গে দৃষ্টি। ইদানিং বাড়িতে একটা নতুন নিয়ম চলছে। যত ব্যস্ততাই থাকুক না কেন, অদ্ভুত সকালের খাবারটা সবাই একসাথে খায়। আজ বাহিরে অবিরাম বর্ষণ। ঝুমঝুম বৃষ্টির শব্দে আঙিনা ভিজে সোনালি কাদা, বাতাসে সোদা গন্ধ। বের হওয়ার কোনো উপায় নেই বললেই চলে। সাইফ আর ইমনের আজ ক্লাবে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতির ইচ্ছে অন্য কিছু। তাই সকালের পরিকল্পনা বদলে গেছে। তার বদলে রাহেলা বেগম বানিয়েছেন ধোয়া ওঠা খিচুড়ি। আজ সবাই একটু দেরিতেই উঠেছে, তাই এখন নাস্তার আয়োজন জমে উঠেছে। ইমন আর সাইফ পাশাপাশি বসে খাচ্ছে আর নিজেদের মতো আলাপ করছে। হঠাৎ ইমন চোখ কুঁচকে থেমে গেল। চোখের কোণে অস্বাভাবিক কিছু ধরা পড়তেই তৎক্ষণাৎ হাত বাড়িয়ে সাইফের গলায় স্পর্শ করলো। ভাই, আপনার এইখানে কি হয়েছে? সাইফ একেবারে চমকে উঠল। কথার মাঝে বিষম খেয়ে গলা ভারী হয়ে গেল। চট করে চামচটা নামিয়ে রেখে খানিকটা দূরে সরে বসলো। কই কি হয়েছে? বলার সাথে সাথেই নিজের টি শার্টের কলার টেনে নামিয়ে ডাকতে চাইল জায়গাটা। এইদিকে দৃষ্টি প্রথমে খেয়াল না করলেও ইমনের হাতের টানাটানিতে তার চোখ সেদিকে পড়ে গেল। চোখে তৎক্ষণাৎ কৌতূহলে অস্থির হয়ে চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো দৃষ্টি। কিন্তু ইমন যে একেবারে নাসুরবান্দা,
তাহার পরাণের ভাইয়ের শরীরে সামান্য আচরও তার শিশু তুল্য সহ্য হয় না। তাই তো সে আরও তোড়জোড় করে টেনে ধরল সাইফের টি শার্ট কলার। এই দেখেন এইখানে ভাই। এমন আঙুল দিয়ে গলার একপাশ দেখিয়ে প্রায় জোরেই বলে উঠল। আর হয়েছে কি? কিছু না, সর। সাইফ কেমন যেন গলা আটকে কথাগুলো টেনে টেনে বলল। হাতের আঙুল কাঁপছে সামান্য। ইমন এবার আরও ক্ষেপে উঠল, মুখটা কাছে এনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাইফের চোখে। ভাই কিছু তো হয়েছে আপনার, আপনি এমনি তোতলাইতেছেন কেন, আবার লুকাইতেছেন? আমি দেখি, আমারে দেখতে দেন। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো নীলিমা। ভেজা চুলে লম্বা বেনুনি পেছনে দোল খাচ্ছে। এক হাতে চেয়ার টেনে দপ করে বসল সে। সবার মুখে এত নাটকীয়তা, অথচ নীলিমার কোনো ভ্রুক্ষেপ নেই। নিজের প্লেটে খাবার তুলে নিয়ে খেতে খেতেই হঠাৎ করে বলে উঠল। আপু, কালকে বেলুনগুলো নিয়ে কি করলি বললি না তো? ওগুলো কিন্তু আমার জন্মদিনে এক বন্ধু দিয়েছিল, তুই সব নিয়ে নিয়েছিস। বলার সাথে সাথেই ইমনের চোখ বড় বড় হয়ে গেল। তার চাহনি সোজা বিদ্ধ হলো দৃষ্টির মুখে। দৃষ্টি এখন ইতিমধ্যে মৃত্যুশয্যার রোগীর মতো অবস্থা নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ গরম হয়ে বুক ধুকপুক করছে। মনে হচ্ছে এখনই কোনো জানালা ভেঙে পালিয়ে যাবে। কিন্তু কপালটাই খারাপ। নীলিমার চোখও হঠাৎ থমকে গেল। সে একবার সাইফের দিকে তাকালো, আবার দৃষ্টির দিকে। ইমনও ঠিক একই কাজ করলো। দুজনের এমন কৌতূহলী দুষ্টু দৃষ্টি একসাথে এসে পড়ল সাইফ আর দৃষ্টির ওপর। মুহূর্তের মধ্যে ঘরে হিমশীতল অস্বস্তি নেমে এলো। দৃষ্টি লালচে মুখে নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সাইফ অস্বাভাবিক গম্ভীর। পরিস্থিতির সামাল দিতে সাইফ শেষমেশ গলা খাকারি দিল। কণ্ঠে জোর আনার ব্যর্থ চেষ্টা করলো। কি এমন তাকাইছিস কেন তোরা? ভূত দেখছিস নাকি? ইমন এবার আর চুপ করে থাকতে পারল না। একেবারে ধপ করে চেয়ারে বসে গা এলিয়ে ঠোঁটের কোণে দুষ্ট হাসি মেখে বলল। আহা, অবশেষে আমার ভাই পারলো। আমার তো ইচ্ছে করতেছে মাইক ধইরা পুরো এলাকায় ঘোষণা কইরা দিই, আমার ভাই ঘরেও বাঘ বাইরেও বাঘ। আহা। নীলিমা পাশ থেকে হাত দিয়ে বারবার ইশারা করে থামানোর চেষ্টা করছে ইমনকে। চোখ কুঁচকে ভুরু নাচিয়ে তাকে চুপ করতে বলছে, কিন্তু ইমন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার ভেতরকার আনন্দ কোনোভাবেই থামছে না। মুখের হাসি কান পর্যন্ত গড়িয়ে পড়েছে। মনে হচ্ছে সাইফ না, বাসর সে নিজেই সেরে এসেছে। ইমন এবার মুখ গোমরা করে দৃষ্টির দিকে তাকালো। ভাবি, এটা কিন্তু ঠিক করেন নাই আপনি। শুধু বেলুন দিয়ে সাজাইলে কি সুন্দর হয়? আমার কত ইচ্ছা ছিল হরেক রকমের ফুল দিয়ে আমার ভাইয়ের বাসর ঘর সাজাবো, কিন্তু আপনি চুপার উস্তবের মতো একা একাই সব করে ফেলেছেন। কষ্ট পেলাম, আমি খুব কষ্ট পেলাম। সাইফ ঝপাট করে ইমনের কান মুলে ধরল। তুই খুব বেড়েছিস, তোর মাথা কাটার ব্যবস্থা করতেছি। কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিল ইমন। এরপর একটা চামচ নিয়ে টেবিল থেকে দূরে গিয়ে দাঁড়ালো। মাইকের মতো করে মুখের সামনে ধরে জোরে বলে উঠল। শোনেন সবাই, আমার ভাইয়ের কংগ্রেচুলেশন, অবশেষে উনি সফল মানুষ হয়েছেন। কাল রাত থেকে আমার ভাই অফিসিয়ালি বাঘ হয়ে গেছেন। বলেই সাইফ উঠে তাকে ধরার আগে সে পকার পার। বিকেলের স্নান আলোয় বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। আকাশ জুড়ে গাঢ় মেঘের ছায়া। বৃষ্টির টুপটাপ শব্দে চারপাশ কেমন স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। বাতাসে ভেসে আসছে ভিজে মাটির সদা গন্ধ। প্রকৃতি এক অদ্ভুত বিষণ্ণতায় মোড়া। অথচ দৃষ্টির কাছে এই মুহূর্তে সবকিছু অব্যক্ত শান্তির মতো লাগছে। ঠান্ডা হাওয়ার স্পর্শে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ এক অনুভূতি। তখনই পেছন থেকে এক উষ্ণ স্বর ভেসে এলো। এই নেন কফি। বিকেলের আবহে সাইফ এগিয়ে দিল ধোয়া ওঠা এক মগ কফি। নিজেও হাতে নিল আরেকটা। দৃষ্টি খানিক ঘাড় কাত করে তাকালো সেদিকে। চোখের কোণে হালকা অবাক, তবে কিছু বলল না। মগটা হাতে নিয়ে দূরে বৃষ্টির আধারে চোখ স্থির রেখে শান্ত গলায় বলল। কি দরকার ছিল? আমাকে বললেই তো হতো। সাইফের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। কোমল স্বরে বলল সে। দরকার হলে মুখ ফুটে আপনি কোনোদিন বলবেন না, তাই ভাবলাম এটুকু করাই যায়। দৃষ্টি হালকা মুচকি হাসল। সেই হাসির কোমল পরশ সাইফের চোখে ধরা পড়তেই সে নিবিড় কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল। আপনি হাসলে ভীষণ সুন্দর লাগেন, জানেন? ফুলরা যেমন বাতাসে দুলে খিলখিলে হেসে ওঠে, আপনাকেও তেমন লাগে।
সবসময় এমনই হাসবেন। অবচেতনে দৃষ্টির ভ্রু কুঁচকে গেল। শব্দগুলো তার কানে ঢুকে বুকের গভীরে কোথাও এক অদ্ভুত আলোড়ন তুলল। তবুও ঠোঁটের কোণে আবার হালকা হাসি খেলে গেল। এই হাসি এখন আর কৃত্রিম নয়, ভেতর থেকে উঠে আসে। নিজের মধ্যেকার এমন কোমল দিকটা আগে কখনো অনুভব করেনি দৃষ্টি, কিন্তু ইদানিং সাইফের আশেপাশে থাকলেই তার ভেতরে শিশুসুলভ সত্তাটা নিজে থেকেই জেগে ওঠে। হয়তো সাইফ প্রশ্রয় দেয় বলেই। সাইফ এবার তার খুব কাছেই দাঁড়ালো, রেলিংয়ে পিঠ ঠেকিয়ে মুখোমুখি হলো দৃষ্টির। বাতাসে ভিজে মাটির গন্ধ, কফির গরম ধোঁয়া আর বৃষ্টির গুঞ্জন সব মিলিয়ে মুহূর্তটা অব্যক্ত। দৃষ্টি কফিতে হালকা চুমুক দিতে দিতে দূরে চোখ রেখে হঠাৎ নরম গলায় বলল, আপনাকে একটা কথা বলতে চাই। সাইফের নজর তখন শুধুই তার উপর। শান্ত স্বরে উত্তর এলো। হুম। দৃষ্টি এবার চোখ তুলে তাকালো তার দিকে। আমার মনে হয় এই বাগানে কিছু একটা আছে। সাইফের ব্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মগটা একপাশে রেখে সতর্ক গলায় বলল। মানে কি আছে? দৃষ্টি মগটা রেলিংয়ে নামিয়ে সামনে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি ঠিক জানি না কি, তবে নিশ্চয়ই কিছু একটা আছে। কয়েকবার রাতের বেলায় চুপিসারি কাউকে যেতে দেখেছি আমি। সাইফ চোখের চাহনি শুরু করে চারপাশে তাকালো। নীরবতা আরও ঘনীভূত হয়ে উঠল। তারপর স্থির স্বরে বলল, কি থাকবে এখানে? গাছপালা ছাড়া তো আর কিছুই নেই। আমি তো কখনো দেখিনি। আপনি দেখেননি কারণ আপনি তো বারান্দায় আসতেন না। এই যে গাছগুলো দেখুন, কয়েকদিনই প্রাণ ফিরেছে। আমি যখন এসেছিলাম তখন কুকড়ে ছিল। কথা শেষ করেই দৃষ্টি মুখ বাঁকিয়ে বারান্দায় থাকা গাছগুলোর দিকে ইশারা করলো। সত্যিই সাইফ আগে খুব একটা বাড়িতে সময় দিত না। সারা দিন বাইরে থাকতো, ক্লাবে কাজ, দৃষ্টির ওপর পাহারার দায়িত্ব, নানা ব্যস্ততায় কাটতো তার সময়। কিন্তু দৃষ্টি ফিরে আসার পর থেকেই সাইফের দিন যাপন পাল্টে গেছে। সে এখন অনেকটাই ঘরমুখ। সাইফের ঠোঁটে এক চিলতে দুষ্ট হাসি ফুটল। ধীরে ধীরে দৃষ্টির দিকে ঝুঁকে কোমল স্বরে বলল, এই গাছগুলো আমার মনের মতো নিদিয়ে পড়েছিল, বুঝলেন? এখন আপনি এসেছেন, আমার মন আর গাছ দুটো একসাথে সতেজ হয়ে গেছে। দৃষ্টির চোখ কুঁচকে এক ঝটকায় কনুই দিয়ে সাইফের পেটে হালকা গুঁতো মারল। মুখ ফুলিয়ে বলল, বেশি বকবক করেন আপনি। সাইফ হেসে উঠে আবার গম্ভীর মুখ করে বলল, আচ্ছা, তাহলে চলুন দেখে আসি এখনই। কি আছে ওখানে? আপনি যদি বলেছেন তাহলে নিশ্চয়ই কিছু একটা আছে। আপনার চোখ ভুল দেখবে না নিশ্চয়ই। কথা শেষ করেই সাইফ এগোতে উদ্যত হলো। দৃষ্টি দ্রুত হাত বাড়িয়ে তার কবজি চেপে থামিয়ে দিল। এখন না, রাতের বেলায় যাবো চুপি চুপি। যদি সত্যি কিছু থাকে এখন গেলে সমস্যা হবে, বুঝেছেন? সাইফ হালকা মাথা নুয়ে হেসে বলল। জি আজ্ঞে মহারানী। ঈশিতা ভয়ে কাঁপতে কাঁপতে কম্বলটা শক্ত করে মুড়ে বসে আছে। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ এতটাই তীব্র যে পৃথিবীর অন্য কোনো শব্দ কানে পৌঁছাচ্ছে না। রাত যত গাঢ় হচ্ছে ততই বৃষ্টির ধারা হু হু করে বাড়ছে। বিশাল বাড়িটার চারপাশ অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে আছে। মানুষজন নেই তেমন। তার মা আর উজানের মা দূরে এক আত্মীয়র বাড়িতে গেছেন শোকের সংবাদে। 4 দিন হলো উজানের বন্ধুরা ফিরে গেছে। এই পুরো বিশাল অট্টালিকায় এখন কেবল 3টি প্রাণ, মরিয়ম, উজান আর ঈশিতা। তবুও ঈশিতার কাছে মনে হচ্ছে এত বড় বাড়িটা হঠাৎ করে রূপ নিয়েছে এক ভুতুড়ে প্রাসাদে। দেয়ালের ছায়া, ছাদের খটখট শব্দ আর বৃষ্টির একটানা গর্জন মিলেমিশে এক ভয়াল আবহ তৈরি করেছে। নিচতলায় মরিয়ম নিশ্চিত গভীর ঘুমে তলিয়ে আছে। তার সেই বিখ্যাত নাক ডাকার আওয়াজ হয়তো দূর থেকেও শোনা যাচ্ছে। যদিও ঈশিতার কানে কিছুই বাজছে না। দুনিয়া উল্টে গেলেও মরিয়মকে এই মুহূর্তে জাগানো সম্ভব নয়। বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে কাঁথা মুড়ে উষ্ণতার আরাম। এমন অবস্থায় যে কেউ নিশ্চিন্তে ঘুমাতে পারে। ঈশিতারও তাই হবার কথা ছিল, যদি না বুকের গভীরে ভয়টা বরফের মতো জমাট বেঁধে থাকতো। অবশেষে সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো ঈশিতা। উদ্দেশ্য নিচতলার মরিয়মের ঘর। কম্বলটা কাঁধ থেকে পেঁচিয়ে নিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো সে। প্রতিটি পদক্ষেপ নিচ্ছে অতি সাবধানে, পা টিপে টিপে যাতে কারোর ঘুম ভেঙে না যায়। মনের ভিতর এক অদ্ভুত কল্পনা জাগলো তার। ভূতেরাও নিশ্চিত ঘুমাচ্ছে এখন। আওয়াজ করলেই যদি জেগে ওঠে। নিজের এই ভাবনাতেই অস্থির হাসি পেয়ে যায় তার। কিন্তু পরক্ষণে বুকের ধুকপুকানিতে গলা শুকিয়ে আছে।
করিডোরে পা রাখতেই গা ছমছম করে উঠল। দেয়ালের ফাঁক ফোকরে আলো ফেলে এগোতে লাগলো দোয়া দরুদ পড়তে পড়তে। উজানের ঘরের সামনে এসে হঠাৎ থেমে গেল। কিছু একটা তাকে আটকে দিল। ফ্ল্যাশ মেরে দেখলো দরজা আধ খোলা। উজান দরজা খোলা রেখেছে কেন? সাহস সঞ্চয় করে হাত বাড়িয়ে ধীরে ধীরে দরজা ঠেলে উকি দিল ঈশিতা। অবাক হয়ে দেখলো ঘর পুরোপুরি ফাঁকা। এত রাতে কোথায় গেল উজান? নিজেকে বোঝালো হয়তো ওয়াশরুমে গেছে। যাকগে, যেখানে থাকুক তার কিছু যায় আসে না। মরিয়মের ঘরে পৌঁছাতে পারলেই বাঁচে এখন সে। ভাবতে ভাবতেই দরজা টেনে বন্ধ করে আবার পা টিপে সামনে এগোলো। করিডোরের বাতাস হঠাৎ আরো ভারী হয়ে উঠেছে। দূরে কোথাও মেঝেতে পানির ফোঁটা পড়ার ক্ষুদ্র টুপটাপ শব্দ, বৃষ্টির গর্জন আর নিজের তীব্র নিঃশ্বাস ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। কিন্তু মাত্র এক পা এগোতেই আচমকা কেউ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল। বুকের ভেতর জমাট বাঁধা ভয়ের ঢেউ এক ধাক্কায় মাথার চূড়ায় উঠে গেল। পুরো শরীরের শিরদাঁড়া বেগ কাপড় নামলো স্রোতের মতো। আতঙ্কে হাত থেকে মোবাইলটা ফসকে পড়ে গেল মেঝেতে। সবটা নিস্তব্ধতার বুক চিরে প্রতিধ্বনিত হলো। এরপরই কর্কশ গর্জন ভরা এক কণ্ঠস্বর। শালা চোরের বাচ্চা চোর, আজকে তোর একদিন না আমার একদিন। বলে ঈশিতাকে আরো জোরে ঝাপটে ধরল উজান। হঠাৎ এমন আক্রমণাত্মক চাপে ঈশিতার বুকের ভেতরকার হৃদস্পন্দন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বিস্ফোরিত ঢোলের মতো বাজতে লাগলো। কোনো শব্দ বের হলো না তার কণ্ঠ থেকে। এত রাতের বেলা হঠাৎ পেছন থেকে উজান এসে এমনভাবে ধরে ফেলায় ভয়ে আত্মা শুকিয়ে আসার জোগাড়। উজান এক হাতে তাকে আঁকড়ে ধরে অন্য হাতে তার কাঁধ থেকে কম্বলটা টেনে নামিয়ে নিল। আলো আধারির ফ্ল্যাশে দেখা গেল ঈশিতার মুখটা ভেজা মাটির মতো। কাদো কাদো চেহারায় টলমল করছে। পিট পিট করে চোখ মেলে উজানের দিকে তাকাতেই উজানের ব্রু কুঁচকে চমকে উঠল। তুই? কোনো উত্তর দিল না ঈশিতা। শুধু পরের মুহূর্তেই ভ্যা করে কান্নায় ভেঙে পড়ল। শিশু সুলভ কণ্ঠে বেদনা মাখা অস্থিরতায় তার ভেতরে সব ভয় ঝরে এলো জল হয়ে। চোখের পানি নাকের পানি মিশে একাকার হয়ে পড়েছে, গড়িয়ে পড়েছে গাল বেয়ে। মাঝরাতে নিস্তব্ধতায় এই হঠাৎ কান্নার শব্দে উজান আরো অস্থির হয়ে গেল। এই ইস্যুর বাচ্চা, ভ্যা ভ্যা বন্ধ কর। কিন্তু কান্নার ইঞ্জিন একবার ছেড়ে দিলে থামানো যায় না। কান্না চলছেই, থামার কোনো ইচ্ছেই নেই। উজান বিরক্ত হয়ে তার দুই হাত দিয়ে ঈশিতার মুখটা দেয়ালের সাথে চেপে ধরল। মুহূর্তেই থেমে গেল ঈশিতা। চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল উজানের দিকে। সে অদ্ভুত মুহূর্তে তার অষ্টাদশী অন্তরে অকারণ এক প্রবল সাড়া দিয়ে গেল। ফ্ল্যাশের স্নান আলোয় উজানের অবয়ব আধো আধো দৃশ্যমান। ঈশিতার চোখ আটকে গেল তার চেহারায়। উজানের চুল বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টির শিশির কণার মতো ঝকমক করছে ত্বকে। সেই ভেজা চুলের পানি নেমে এসে নাকের ডগায় থেমে থেকে হঠাৎ এক ফোঁটা টুপ করে ছড়ে পড়ল ঈশিতার কপালে। ঠান্ডা পানির ছোঁয়ায় সজোরে কেঁপে উঠল ঈশিতা। অজন্তাই চোখ বুজে এলো তার। উজানও খেয়াল করলো কিন্তু কিছু বলল না। শুধু চোখের চাহনিটা কিছুটা অদ্ভুত হয়ে উঠল। শ্বাস নিতে না পেরে ঈশিতা হঠাৎ দম ফেলে নড়ে চড়ে উঠতেই হুঁশ ফিরে পেল উজান। দ্রুত হাত ছেড়ে দিল। মুক্ত হতেই ঈশিতা বুক ভরে এক দীর্ঘশ্বাস টেনে নিল। জমাট বাঁধা আতঙ্কটা একেবারে শরীর থেকে বের করে দিল। মোবাইলটা কুড়িয়ে হাতে তুলে আলো ফেলল উজানের দিকে। তখনই চোখে পড়ল উজানের সারা শরীর ভিজে একেবারে ছপ করছে। ভেজা টি শার্ট লেপ্টে আছে গায়ে। পেশিবহুল বাহুগুলো স্পষ্ট ফুটে উঠেছে। ভিজে চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে মুখের ভেতর থেকে। উৎকণ্ঠায় হঠাৎ লাফিয়ে উঠল ঈশিতা। তুমি তুমি বৃষ্টিতে ভিজেছো উজান ভাই? উজান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীরভাবে তাকালো তার চোখের দিকে। একদম স্থির স্বরে বলল, হ্যাঁ তো, তুই এখানে কি করছিস? ঈশিতা এক মুহূর্ত দ্বিধা না করেই বলে উঠল, আমিও ভিজবো। উজান কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঈশিতা তাকে একেবারে কথা বলার সুযোগই দিল না। তড়িঘড়ি করে বলল, চলো না উজান ভাই, প্লিজ, আমিও একটু ভিজবো। রাতের বেলায় কখনো বৃষ্টিতে ভিজিনি। একা একা খুব ভয় লাগে আমার। আম্মু দেখলেই বকা দেয়। আজকে আম্মু নেই, সেই সুযোগে আমি একটু ভিজবো, প্লিজ প্লিজ প্লিজ। উজানের ব্রু কুচকালেও মুখে কোনো শব্দ আসলো না। হতবিহ্বল চোখে একবার ঈশিতার দিকে তাকালো। হঠাৎই গায়ের কম্বলটা উজানের ঘরে
ছুঁড়ে ফেলে দিয়ে তার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। উজান বুঝে উঠতেই পারল না কি হচ্ছে। নিজের অজান্তে ঈশিতার পিছন পিছন হাঁটতে লাগলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে বজ্রের ক্ষীণ গর্জন আর উপরের দিক থেকে টুপটাপ করে ঝরে পড়ছে অসংখ্য জলকণা। ভেজা বাতাসে মাটির কাঁচা গন্ধ আর অচেনা এক উষ্ণতা মিশে আছে। ঈশিতা এক অদৃশ্য টানে ছুটে চলেছে সামনে, হাতটা শক্ত করেই ধরে রেখেছে উজানের। অথচ উজানের বুকের ভেতর ধুকপুক শব্দ এত তীব্র যে মনে হয় সিঁড়ির দেয়াল ছুঁয়ে সেটা প্রতিধ্বনিত হচ্ছে। সিঁড়ির শেষ ধাপটা পেরিয়ে ছাদে পা রাখতেই হঠাৎ পৃথিবীটা অন্যরকম লাগলো। অগণিত জলকণা বাতাসে লাফিয়ে লাফিয়ে পড়ছে ছাদের বুকে, আর আকাশের কালো অন্ধকারে বিদ্যুতের চিকচিকানি মাঝে মধ্যে ঝলসে দিচ্ছে তাদের মুখমণ্ডল। উজান থমকে দাঁড়ালো, তার চোখে এক অদ্ভুত ভাব, শীতল গাম্ভীর্যের মধ্যে লুকানো অচেনা এক উষ্ণতা। ছাদে এসে দাঁড়াতে ঈশিতা ছাদের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়ে হাত দুটো ছড়িয়ে দিল। শিশুর মতো উল্লাস মাখা মুখে আকাশের দিকে তাকিয়ে বলল, উফ, কি যে সুন্দর লাগছে উজান ভাই, জানো মনে হচ্ছে বৃষ্টি আমাকে জড়িয়ে ধরেছে। তার কণ্ঠে কম্পন, অজান্তেই সেখানে লুকিয়ে আছে নির্মল আনন্দ। ভেজা চুল গালে বিয়ে লেপ্টে আছে, ঠোঁটের কোণে অল্প কাঁপন। বিদ্যুৎ ঝলকানির ক্ষণিক আলোয় উজানের দৃষ্টি স্থির হলো ঈশিতার ওপর। মেয়েটাকে অন্যরকম লাগছে, কেমন সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। আগে কখনো এমনভাবে তাকায়নি সে ঈশিতার দিকে। দৃষ্টির প্রতিও তাকিয়েছে, কিন্তু সেই তাকানোতে ছিল না এই অচেনা অনুরণন। বিশেষ করে দৃষ্টিকে এমন অবস্থায় কখনো দেখেনি সে। দৃষ্টিকে উজান সব সময় একরকম সম্মান করত, তবে সেই সম্মানটা কতটুকু আন্তরিক ছিল সেটা সে জানে না। আদৌ সেটা সম্মান ছিল নাকি করুণা, তারও সঠিক কোনো উত্তর নেই তার কাছে। সব কিছু হঠাৎ গুলিয়ে যাচ্ছে। তবু ঈশিতাকে দেখে আজ ভিন্ন রকম এক অনুভূতির জন্ম নিল তার ভেতর, একেবারে নতুন রঙের। নিছক ভাই বোনের সম্পর্কের পরিধিতি ছাপিয়ে অন্য কিছু, কিন্তু কিছুটা আসলে কি উজান নিজেও খুঁজে পাচ্ছে না। ধীরে ধীরে এগিয়ে এলো সে। ছাদের ভেজা পাথরের ওপর হাঁটার শব্দ মিলিয়ে যাচ্ছে বৃষ্টির একটানা ছন্দে। জমে থাকা পানির ফোঁটাগুলো তার পদক্ষেপে ছিটকে বাতাসে ভেসে উঠছে। ঈশিতার কাছে এসে থেমে গেল উজান, কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। বিদ্যুতের আলোয় ঝরে পড়া বৃষ্টির কণার আড়ালে ঈশিতার চোখে এক অজানা দীপ্তি ধরা পড়ল, যা উজানের বুকের ভেতর অদ্ভুত স্রোত বয়ে দিল। অনেক হয়েছে, চল, ঠান্ডা লেগে যাবে তোর। কণ্ঠটা নিচু শোনালো। উজানের কথা শুনে ঈশিতা তার দিকে তাকিয়ে হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসি ভেজা হাওয়ার সঙ্গে মিশে সুরের মতো বাজল উজানের কানে। সেই সুর বুকের গভীরে গিয়ে অদ্ভুত কাঁপন তুলল। ভেতরের প্রতিটি ধমনীতে ছড়িয়ে পড়ল অনির্বাচনীয় এক শিহরণ।